ঠিক আছে। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। সো পুরো এসইও ইন্ডাস্ট্রিতে সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে কন্টেন্টের পার্ট। অর্থাৎ উইদাউট কন্টেন্ট আমরা কোনো কিছুই করতে পারবো না। লাইক ওয়েবসাইট রিলেটেড হলে তো একেবারেই পসিবল না উইদাউট কন্টেন্ট। এবং আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে কোনো বিজনেস করতে চান, যদিও সোশ্যাল মিডিয়াতে বিজনেসের পার্সপেক্টিভ থেকে কন্টেন্ট অনেক পরে আসে, তার আগে প্রোডাক্ট থাকে, কাস্টমার থাকে, দেন হচ্ছে বিভিন্ন চ্যানেল থাকে যে কোথায় আপনি মার্কেটিং করছেন। বাট ওয়েবসাইট মার্কেটিং করতে গেলে বা ওয়েবসাইটের এসইও করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে কি কন্টেন্ট লাগবে। এবং গুগলের ভাষাতে বলা হয়ে থাকে যে কন্টেন্ট ইজ দ্য কিং, অর্থাৎ একটা ওয়েবসাইটের কিং হচ্ছে কন্টেন্ট। আপনার ওয়েবসাইটের ডিজাইন অনেক সুন্দর, আপনার ওয়েবসাইটে ধরেন আপনি খুব ভালো ভালো ইমেজ ইউজ করেছেন, আপনি আপনার ওয়েবসাইটে ধরেন বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক ইউজ করেছেন, কিন্তু আপনার কন্টেন্টটা ভালো না, তাহলে আপনি কি করতে পারবেন না, কখনই র্যাঙ্কে যাওয়া পসিবল না। বাট আপনার কন্টেন্ট ভালো, আপনার ডিজাইন হয়তো বা খুব বেশি ভালো না, তারপরেও র্যাঙ্কে যাওয়া পসিবল শুধুমাত্র কন্টেন্টের স্ট্রেংথের কারণে। কারণ আমরা যে মানুষকে ইনফরমেশন প্রোভাইড করি, আচ্ছা কন্টেন্ট আবার বিভিন্ন ধরনের কিন্তু হয়, ইমেজ কন্টেন্ট হয়, ভিডিও কন্টেন্ট হয়, টেক্সট হয়। সো আমরা বেসিক্যালি ওয়েবসাইটের জন্য কোন কন্টেন্টটা ইউজ করি কে বলতে পারবো? আর্টিকেল বা হচ্ছে টেক্সট যে কন্টেন্ট আছে, তাই না? ইমেজও ইউজ করি, ভিডিও ইউজ করি, সেটা হচ্ছে ওই আর্টিকেলের মাঝামাঝি বা ওই আর্টিকেলের ভেতরে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ওয়েবসাইটের জন্য সবসময় টেক্সটটা ইম্পর্টেন্ট। আর আমরা যদি ফেসবুক মার্কেটিং এর কথা চিন্তা করি, সেক্ষেত্রে কি মানুষ টেক্সট পরে কোনো প্রোডাক্ট পারচেজ করে? সেক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে ইমেজ অথবা ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আমাদের এখানে আমরা আলোচনা করব হচ্ছে কন্টেন্ট রাইটিং, লাইক আর্টিকেল রাইটিং নিয়ে। হ্যাঁ, সো এখানে যদিও বলা আছে যে অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য এক্স্যাক্টলি এই কন্টেন্ট ফরমেশনটা যদি আপনি দেখেন, সেক্ষেত্রে শুধু যে আপনার কি বলে অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য হবে বিষয়টা এরকম না, যে কোনো ওয়েবসাইটের জন্য, যে কোনো ওয়েব পেজের জন্য আপনি চাইলে কন্টেন্ট লিখতে পারবেন। হ্যাঁ, বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এ সবচেয়ে বেশি কন্টেন্ট লাগে। কারণ আমরা একটা প্রোডাক্ট যখন সেল করতে চাই, ওই প্রোডাক্টের ইনফরমেশনটা আগে অডিয়েন্সকে দিতে হয়, তাই না? সো ওই প্রোডাক্টের ইনফরমেশনটা আমরা দিব কিসের মাধ্যমে? অডিয়েন্সকে ডেলিভার করবোই কিন্তু আমাদের কন্টেন্টের মাধ্যমে। সো বাট আমরা যদি সার্ভিস রিলেটেড বা ই কমার্স ওয়েবসাইটের কথা চিন্তা করি, ই কমার্স ওয়েবসাইটে কি অনেক বেশি কন্টেন্ট থাকে? ই কমার্সের মেইন কন্টেন্ট কি কে বলতে পারবো? প্রোডাক্টের ইমেজ যেটা আছে। বাট আমাদের এইখানে মেইন কন্টেন্ট হচ্ছে একটা আর্টিকেল। ওকে, সো প্রথমে আমরা জানবো টাইপস অফ কন্টেন্ট। কন্টেন্ট অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতে 4 ধরনের হয়। ফার্স্টে হচ্ছে প্রোডাক্ট লিস্ট পোস্ট। প্রোডাক্ট লিস্ট পোস্টটা কি? খাতা কলম আছে সবার কাছে? ওকে, প্রোডাক্ট লিস্ট পোস্ট হচ্ছে আপনি যখন একটা কন্টেন্টের ভেতরে একাধিক প্রোডাক্টের একটা লিস্ট করবেন, ঠিক আছে? কন্টেন্ট আপনার হবে কয়টা? একটা। এই কন্টেন্টের ভেতরে একাধিক প্রোডাক্টের একটা লিস্ট থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের একটা শর্ট ডিটেলস থাকবে। প্রত্যেকটা প্রোডাক্টের কি থাকবে? শর্ট ডিটেলস বা শর্ট ডেসক্রিপশন থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট পারচেজ করার অপশন থাকবে। এই ধরনের যে কন্টেন্ট হয় সেটা কি বলা হয়? কি প্রোডাক্ট লিস্ট পোস্ট। আবারও বলছি, কন্টেন্ট হবে একটা শর্ট ডেসক্রিপশন থাকবে প্রতিটা প্রোডাক্টের, এখানে একাধিক প্রোডাক্ট থাকবে এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেজ করার অপশন থাকবে। এই ধরনের যে কন্টেন্ট হয়, লাইক আমরা যদি একটু দেখি, লাইক ধরেন আমরা লিখে সার্চ করি, ধরেন আমি লিখলাম বেস্ট ডগ ফুড। এসির রিমোট কার কাছে? তাহলে এটা একটু বাড়ায় দেন, ঠান্ডা লাগতেছে। তাহলে ওদিকে দিয়ে দেন এসি রিমোটটা। ওকে, সো আমরা লিখলাম হচ্ছে কি বেস্ট ডগ ফুড ফর হাস্কিস। হ্যাঁ, সো আমরা যদি এটা লিখে সার্চ করি, ওকে, আমাদের কিওয়ার্ড হচ্ছে কি বেস্ট ডগ ফুড ফর হাস্কিস। সো আমরা যদি একটু দেখি,
এই ডোমেইনটা দেখা, আপনারা যদি একটু দেখেন ডগ ফুড অ্যাডভাইজার, এটা দেখে কি বোঝা যাচ্ছে এটা কোন নিশ নিয়ে করা? ডগ ফুড, ওকে ঠিক আছে, বা শুধু ডগ রিলেটেড। ওকে, আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে কন্টেন্ট কয়টা বলেন তো, বা পেজ কয়টা? একটা পেজে কন্টেন্টও একটাই, হ্যাঁ। কিন্তু আমরা যদি একটু দেখি, এটা কি একটা প্রোডাক্ট, এটা আরেকটা প্রোডাক্ট, এটা আরেকটা প্রোডাক্ট। সো দেখেন সে কি করেছে, একাধিক প্রোডাক্ট নিয়ে একটা কন্টেন্টের ভেতরে লিখেছে, এবং কোনোটারই অনেক বড় কোনো ডেসক্রিপশন লিখে নাই, তাই না? শর্ট একটা ডেসক্রিপশন লিখেছে, হয়তো এটার প্রজ এন্ড কনস, অর্থাৎ সুবিধা অসুবিধা নিয়ে একটু কথা বলেছে, বেশ, দেন আরেকটা প্রোডাক্টে চলে গিয়েছে। সো যখনই আপনি একটা কন্টেন্টের ভেতরে, আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, লাইক ধরেন আমরা যদি জোসার কিং এর ওয়েবসাইটে যাই, লাইক এইভাবে লিখে সার্চ করে, ধরুন আমি লিখলাম বেস্ট ব্লেন্ডার ফর স্মুদি, এই র্যাঙ্ক থেকে চলে গেছে। ওকে, সমস্যা নেই, জাস্ট পুরো সাইট চেঞ্জ করে ফেলছে, কি বলে? স্পেলিং কি ঠিক আছে? তাই নাকি? ঠিক আছে, তাহলে আমরা ডিফারেন্ট আরেকটা ওয়েবসাইট দেখি, হ্যাঁ। ধরেন এখানে আসলাম, এখানে আসার পরে লাইক আমরা যদি এই কন্টেন্টটাতেই যাই, এখানে কন্টেন্ট একটা, আমরা যদি দেখি এটা একটা প্রোডাক্ট, তাই না? এটা নিয়ে লেখা হয়েছে, একটু শর্ট ডেসক্রিপশন আছে, দেন হচ্ছে একটা প্রজ এন্ড কনস। প্রজ এন্ড কনস তো সবাই বুঝি মনে হয়, সুবিধা অসুবিধা। ওকে, দেন হচ্ছে ডিফারেন্ট আরেকটা প্রোডাক্ট। সো মূল বিষয়টা হচ্ছে আমার কন্টেন্ট একটা কন্টেন্টের ভেতরে আমি একাধিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এবং প্রত্যেকটা প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন থাকবে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট চাইলে আমি এখান থেকে কি করতে পারবো, পারচেজ করতে পারবো। সো এই ধরনের যে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলোকে কি বলা হয়, প্রোডাক্ট লিস্ট পোস্ট। ক্লিয়ার সবাই? ওকে, দেন হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট। এটা দেখে কি বোঝা যাচ্ছে, কে বলতে পারবো? এক্স্যাক্টলি, আমাদের পুরো কন্টেন্টটা যখন লাইক ওইখানে ছিল একাধিক প্রোডাক্টের একটা লিস্ট এবং প্রত্যেকটার একটা শর্ট ডেসক্রিপশন, আর এইখানে হবে যে একটা পুরো কন্টেন্ট হবে শুধুমাত্র স্পেসিফিক একটা প্রোডাক্টের উপর বেস করি, হ্যাঁ। পুরো কন্টেন্ট হবে কি একটা প্রোডাক্টের উপর বেস করে, ওইখানে যেরকমটা ছিল শর্ট ডেসক্রিপশন, এখানে এটা হবে না, এখানে হবে যে ইন ডিটেলস পুরো প্রোডাক্টটা নিয়ে আলোচনা করা হবে। এই ধরনের যে কন্টেন্ট গুলো হয়, লাইক ধরেন আমরা এখান থেকে হচ্ছে কোনো একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ করি, ধরুন আমরা এটা লিখে সার্চ করলাম, আমরা ডিরেক্টলি যদি অস্টারের কথা লিখি, ধর ওকে, আমরা লিখে সার্চ করলাম, ধরেন এটাতেও যদি যে অস্টার ভার্সা প্রো, হ্যাঁ। অস্টার ভার্সা হচ্ছে একটা ব্লেন্ডার মেশিন। সো এই ব্লেন্ডার মেশিনটার রিভিউ, আমরা যদি এই পুরো কন্টেন্টটা দেখি, একদম নিচে যদি যাই, দেখেন পুরো কন্টেন্টের ভেতরে আমরা যদি একটু খেয়াল করি, অন্য আর কোনো প্রোডাক্ট নিয়ে কি আলোচনা করা হয়েছে, নাকি স্পেসিফিক এই একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, তাই না? এটা বিভিন্ন পার্টস সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটা দিয়ে কি কি স্মুদি তৈরি করা যায়, বা কি কি জুস বা রেসিপি তৈরি করা যায়, পুরো ডিটেলসে একদম আলোচনা করা হয়েছে। সো আপনি যখন, এবং চাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন, এটাতে ক্লিক করে ওই প্রোডাক্টটা পারচেজ করতে পারছেন, তাই না? সো আমরা যদি একদম উপরে চলে যাই, এই যে দেখেন এইখানেও অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে। সো একটা কন্টেন্টের ভেতরে যখন শুধুমাত্র স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হবে এবং এটা ডিটেলস আলোচনা করা হবে, এবং চাইলে আমরা সেটা পারচেজ করতে পারি,
এই ধরনের যে কন্টেন্ট হয় সেটাকে বলা হয় কি সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট। ক্লিয়ার সবাই? সিঙ্গেল প্রোডাক্টটা কি? ওকে গ্রেট। সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট, হ্যাঁ ওকে। দেন হচ্ছে কি প্রোডাক্ট কম্পারিজন পোস্ট। এটা কি হতে পারে আপনি বলেন তো? এক্স্যাক্টলি, আমরা যখন একটা কন্টেন্টের ভেতরে, এটা যে দুইটাই হতে হবে বিষয়টা এরকম না, সেম ক্যাটাগরি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের কম্পেয়ার করব, তুলনা করব, এই ধরনের যে কন্টেন্ট গুলো হয় সেগুলোকে বলা হয় কি প্রোডাক্ট কম্পারিজন পোস্ট। অর্থাৎ আপনি ব্লেন্ডার মেশিন নিয়ে যদি কাজ করেন, আপনি যদি একই ক্যাটাগরি লাইক ব্লেন্ডার মেশিন ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির 5টা ব্লেন্ডার মেশিনের একটা কম্পারিজন করলেন একটা কন্টেন্টের ভেতরে, যে এইটা এমন, যেমন আমরা মোবাইলে দেখে থাকি তাই না, বিভিন্ন মোবাইলের সাথে মোবাইলের কম্পেয়ার করা হয় না। সো সেম এজ আপনার যে প্রোডাক্ট আছে, আপনি যদি এই ক্যাটাগরি ডিফারেন্ট কোনো প্রোডাক্টের সাথে কম্পেয়ার করেন এবং সেটা নিয়ে একটা কন্টেন্ট লিখেন, সেটাই হবে কি প্রোডাক্ট কম্পারিজন পোস্ট, এবং এইখানেও পারচেজ করার অপশন থাকবে। আমরা যদি একটু দেখি, লাইক ধরুন এটা নিয়ে যদি দেখি, যে এরকম লিখি নিনজা ভার্সেস অস্টার, হ্যাঁ দুইটাই ব্লেন্ডার মেশিন। আচ্ছা এক্ষেত্রে কিন্তু অবশ্যই কি হতে হবে, সেম ক্যাটাগরির হতে হবে। লাইক আমরা কি ব্লেন্ডার মেশিনের সাথে কফি মেশিনে কম্পেয়ার করতে পারবো? পসিবল না। সো ব্লেন্ডার মেশিনের সাথে ব্লেন্ডার মেশিনেরই কম্পেয়ার করতে হবে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি। সো আমরা যেটা করবো, এখান থেকে blenderfair.com এটা আসছে, আমরা ধরেন এখান থেকে kitchenhabit.com এটাতে যাই। সো এই যে দেখেন ফার্স্টে উনি কি করেছেন, একটা ইমেজ দিয়েছেন, দেন হচ্ছে এইখানে উনি যেটা করেছেন একটা কল টু অ্যাকশন বাটন দিয়েছেন, আর জাস্ট হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস দিয়েছেন। তারপরে এইটার দুইটারই বিভিন্ন সুবিধা অসুবিধা বা বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করেছেন। আমরা যদি এইখানে দেখি, এইখানে আবার উনি কি করেছেন, একটা টেবিল দিয়েছেন তাই না, যে এইটার দেখো মোটর পাওয়ার হচ্ছে এত, এটার এত, এটার স্পিড এত, এটার স্পিড এত। সো এই টেবিলটা দেখে এই ধরনের যে কন্টেন্ট গুলো হয়, এটা ইউজারদের জন্য একটু ইউজার ফ্রেন্ডলি হয়। কেন? কারণ এগুলো দেখে মানুষ খুব তাড়াতাড়ি ডিসাইড করতে পারে অ্যাকচুয়ালি আমার জন্য তাহলে কোনটা পারফেক্ট, তাই না? সো তার যে বাজেট সেই অনুযায়ী সে কোনটা নিতে পারবে, সো সেটা বুঝতে পারবে। আর এগুলো হচ্ছে অ্যাড, এটাকে বলা হয় শপ রিলেটেড প্রোডাক্ট। সো এটা হচ্ছে অ্যাড, এটা আমরা দেখবো পরবর্তীতে কিভাবে দিতে হয়। সো দেখেন, আমরা যখন একটা কন্টেন্টের ভেতরে সেম ক্যাটাগরির ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের কম্পেয়ার করব বা তুলনা করব, এই ধরনের যে কন্টেন্ট হয় সেটাকে বলা হয় কি প্রোডাক্ট কম্পারিজন পোস্ট। ক্লিয়ার সবাই? কোনো কনফিউশন আছে? ওকে গ্রেট। আচ্ছা দেন হচ্ছে হাউ টু বা ব্লগ পোস্ট আর ইনফো পোস্ট। ওকে ঠিক আছে, আপনি বলেন, আমরা যে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ অ্যাফিলিয়েটের জন্য তো করেছি বা ব্লগের জন্য। সো কয় ধরনের ছিল, কয় ধরনের কিওয়ার্ড রিসার্চ করেছিলাম আমরা? হ্যাঁ মানে এই অ্যাফিলিয়েটের কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন ভাগ আছে তাই না, যে অ্যাফিলিয়েটের কিওয়ার্ড কয় ধরনের হয় আর কি সেটাই জানতে চাচ্ছি। ওকে একদম শেষে আপনি বলবেন। এক্স্যাক্টলি, আমরা অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ করেছিলাম কয় ধরনের? দুই ধরনের, একটা ছিল ইনফো আর একটা কি বাইং কিওয়ার্ড বা মানি কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ড যাই বলি না কেন। সো দেখেন উপরের যে তিনটা কন্টেন্ট, এই কন্টেন্ট গুলোকে বলা হয় মানি কন্টেন্ট। কি বলা হয়? মানি কন্টেন্ট বা বাইং কন্টেন্ট। কেন? কারণ প্রত্যেকটাতেই বাইং ইন্টেনশন আছে তাই না, প্রত্যেকটাতেই আমরা প্রোডাক্ট পারচেজের অপশন রেখেছি। বাট আমরা যে ইনফো কিওয়ার্ড গুলো রিসার্চ করেছিলাম, ধরেন আমি এইভাবে যে হাউ টু মেক এ স্মুদি, হ্যাঁ এখন এইটার মধ্যে কি আমি প্রোডাক্ট সেলের কথা বলতে পারবো? হাউ টু মেক এ স্মুদি এটা বোঝাই যাচ্ছে কিভাবে একটা স্মুদি তৈরি করতে হয় তাই না। সো এই যে কিওয়ার্ডটা, এটা হচ্ছে আমার ইনফো কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপর বেস করে আমি যে কন্টেন্টটা লিখবো, অর্থাৎ আপনার ইনফরমেশন বা ইনফরমেটিভ যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোর উপর বেস করে যে কন্টেন্টটা লিখবেন সেটি হচ্ছে কি কিওয়ার্ড? ইনফো কিওয়ার্ড বা ইনফো কন্টেন্ট বা ব্লগ কন্টেন্ট বা হাউ টু কন্টেন্ট। ক্লিয়ার সবাই? অর্থাৎ যেই কন্টেন্টের ভেতরে শুধুমাত্র ইনফরমেশন থাকবে, কোনো প্রোডাক্ট পারচেজের কথাবার্তা থাকতে পারবে না, সেই ধরনের যে কন্টেন্ট। লাইক আমরা যদি এটাকে দেখি, ওকে সো ধরেন আমরা এই কন্টেন্টের ভেতরে গেলাম, এখানে কি বলা হচ্ছে হেজেলনাটস হেলথ বেনিফিট ওয়েট লস। ওকে ঠিক আছে, আমরা এটা দেখি বোঝা যাচ্ছে যে
এটা একটা ইনফো কন্টেন্ট। আচ্ছা, এখানে পুরো কন্টেন্টের ভেতরে অথবা আমরা যদি এই ওয়েবসাইটে যাই, ধরেন আমরা এটাতেই গেলাম, এখানে কি বলা হচ্ছে 5 ডিফারেন্ট ওয়েজ টু শার্পেন নাইফস উইদাউট এ শার্পনার। আচ্ছা, এইখানে আমরা যদি একটু খেয়াল করি, পুরো কন্টেন্টের ভেতরে কোথাও কি কোনো প্রোডাক্ট পারচেজ করার কথা বলা হয়েছে বা প্রোডাক্টের কথা বলা হয়েছে? না, এখানে শুধুমাত্র ইনফরমেশন দেওয়া হয়েছে। সো যখন আপনি একটা কন্টেন্টের ভেতরে শুধুমাত্র ইনফরমেশন দিবেন, কোনো ধরনের পারচেজ লিঙ্ক রাখবেন না, এই ধরনের যে কন্টেন্ট থাকে সেটাকে বলা হয় কি ইনফো কন্টেন্ট বা ব্লগ কন্টেন্ট। ক্লিয়ার সবাই? এখন একটা প্রশ্ন আসতে পারে, লাইক আমরা যদি কন্টেন্ট স্ট্র্যাটেজিতে যাই, ওকে, কন্টেন্ট রেশিও। আচ্ছা, তাইলে আমরা কোন কন্টেন্টটা কত পার্সেন্ট দিব? অর্থাৎ আমরা মানি কন্টেন্ট কত পার্সেন্ট দিব আর হচ্ছে ইনফো কন্টেন্ট কত পার্সেন্ট দিব, কোনটা বেশি দেওয়া উচিত? একদম শেষে আপনি বলেন। 60% info। আরে আল্লাহ রে, পুরো ইনফরমেশন দিয়েছি। ওকে, ঠিক আছে। আর কে বলতে পারবেন? আপনি বলেন তো, লাইক আপনার ইয়েতে কি মনে হয় যে কোনটা বেশি দেওয়া উচিত? মানি কন্টেন্ট বেশি দেওয়া উচিত নাকি ইনফো কন্টেন্ট বেশি দেওয়া উচিত? ইনফরমেশন বেশি। মানে টাকা পয়সা ইনকাম করতে চান না, বিষয়টা এরকম? স্যার, এটা তো মানে আমার যদি ইনফোটা বেশি থাকে সেক্ষেত্রে তো আমার মানি কন্টেন্ট মানে এমনিতেই আসবে। ইনফরমেশন ছাড়া তো আমি ইনফরমেশন দিলাম কিন্তু টাকা পয়সার কথা তো বলি নাই, তাই না? আমার কন্টেন্টে লাইক ইনফরমেটিভ কন্টেন্টে কি আমি কোনো প্রোডাক্টের কথা বলেছি, প্রোডাক্ট পারচেজ করার কথা বলেছি? না, যেহেতু বলি নাই সো সে পারচেজ করবে কোত্থেকে, তাই না? খুব নর্মাল বিষয় না? যখন আমি ইনফরমেশন দিলাম কেউ কিনলো না, লাভ হইলো কি? স্যার, প্রত্যেকটা ইনফো কিওয়ার্ডের শেষে আমি একটা ছোট্ট একটা অপশন রেখে দিলাম। কি অপশন রেখে দিবেন বল? বাইং অপশন রেখে দিলাম। না, এটা তো রুলসে নাই, এটা গুগলের রুলসে নাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে, এটার এক্সাক্ট কোনো লিমিটেশন নেই, আবারও বলছি, এক একজন এক এক রকম ক্রাইটেরিয়া মেনটেন করে। বাট আমরা যেটা মেনটেন করি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা 60% ইনফো কন্টেন্ট দিই। অর্থাৎ আমরা যদি 10টা কন্টেন্ট দিই সেখানে 6টা কন্টেন্টই থাকে কি ইনফরমেটিভ কন্টেন্ট, আর 4টা থাকে কি কন্টেন্ট, মানি কন্টেন্ট। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, ফুল ওয়েবসাইটে স্যার, হ্যাঁ ফুল হ্যাঁ, পুরো ওয়েবসাইটে 10টা জাস্ট এক্সাম্পল দিলাম। যদি 100টা কন্টেন্ট থাকে আপনার পুরো ওয়েবসাইটে, যেমন এটাতে 113টা মেবি এখন কন্টেন্ট আছে, সো 113টা কন্টেন্ট থাকলে ধরেন আমি ওইখান থেকে 65টা দিব ইনফো কন্টেন্ট, আর বাকিগুলো থাকবে হচ্ছে আমার মানি কন্টেন্ট। হ্যাঁ, তাহলে আমি তো ইনফোই বেশি দিলাম। জি, আমি ইনফোই বেশি দিলাম। এখন কথা হচ্ছে আমার ইনফো বেশি দেওয়াতে লাভ কি, তাই না? যে আমার ওইখান থেকে তো সেল আসার সম্ভাবনা নেই, কিন্তু ইনফো থেকেই বেশি সেল আসে। কিভাবে আপনি বলেন? লিংকের মাধ্যমে। ওকে, আপনি বলেন। হ্যাঁ, ইন্টারনাল লিংক। এক্স্যাক্টলি, ইন্টারনাল লিঙ্কিং কি সবাই বুঝি? বুঝি না? আচ্ছা, এই যে দেখেন আমার এটা একটা কন্টেন্ট, তাই না? ওকে, এইখানে একটা হাইপার লিঙ্ক করা আছে, এটা তো এই দেওয়া কালার দেখেই বোঝা যাচ্ছে নাকি? ওকে, সো এখন যদি এরকমটা হয় যে এইটাতে লিঙ্ক করা আছে আমি বুঝতে পারছি, এবং আমি যদি এইখানে ক্লিক করি, তার মানে কোথায় নিয়ে যাবে আমাকে? বাইং কিওয়ার্ডের আমার আরেকটা কন্টেন্টে নিয়ে যাবে। অথবা আমি ধরেন এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে এই ওয়েবসাইটটা কি এটার সেম ওয়েবসাইট নাকি ডিফারেন্ট ওয়েবসাইট? ডিফারেন্ট ওয়েবসাইট, তাই না? ডিফারেন্ট ওয়েবসাইট। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে সেম ওয়েবসাইট। দেখেন আমি যখন এই কন্টেন্টের ভেতর থেকে লাইক এটাতেই ক্লিক করলাম, সো দেখেন আমার আরেকটা কন্টেন্টে নিয়ে গেছে। সো আমি যখন আমার এক পেজ থেকে, আমার ওয়েবসাইটেরই একটা পেজ থেকে বা একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টে একটা লিঙ্ক করব, এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ক্লিয়ার সবাই? আমি যখন আমার ওয়েবসাইটেরই এক পেজ থেকে আরেক পেজে লিঙ্ক দিব সেটাকে বলা হয় কি ইন্টারনাল লিঙ্কিং। ওকে, সো এখন দেখেন এইখানে কি বলা হয়েছে, হোয়াট ইজ এ স্লাইসিং নাইফ ইউজড ফর। ওকে, সো এখানে উনি কি করেছেন, যেটা করেছেন সেটা হচ্ছে যে একটা ইন্টারনাল লিঙ্কিং করেছেন আরেকটা পেজে। এখন এই পেজটা কি কন্টেন্ট, আমরা যদি এটা ভেতরে যাই, এটা কি ইনফো কন্টেন্ট না মানি কন্টেন্ট? এটা কি মানি কন্টেন্ট। সো আপনি ইনফরমেশন দিচ্ছেন, ইন্টারনাল লিঙ্কিং তো করতে পারছেন। লাইক আপনি ব্লেন্ডার নিয়ে কাজ করেন, এখন কেউ জানতে চাইলো যে কিভাবে একটা স্মুদি তৈরি করতে হয়, সো সেই কন্টেন্টটা পড়ছে। এখন স্মুদি তৈরি করার জন্য লাগবে কি? অবশ্যই ব্লেন্ডার লাগবে। সো আপনি কি করলেন, বলে দিলেন যে এটার জন্য এই ব্লেন্ডারটা তুমি দেখতে পারো। এখানে ডিরেক্টলি প্রোডাক্টের কথা বলেননি আপনি। সো সে যদি ক্লিক করে আপনার ব্লেন্ডার নিয়ে একটা কন্টেন্ট আছে, ওই কন্টেন্টের ভেতরে চলে যাবে। সো সে যদি স্মুদি তৈরি করতে যায়,
ব্লেন্ডার লাগবে আর ব্লেন্ডার পারচেস করতে চাইলে সেইখান থেকে পারচেস করতে পারবে। ক্লিয়ার সবাই বিষয়টা? সো আমি যদিও ইনফরমেটিভ কন্টেন্ট বেশি দিচ্ছি, বাট আমি ইনফরমেশন দিয়ে মানুষকে আমার মানি কন্টেন্টে নিয়ে যাচ্ছি কিসের মাধ্যমে? ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে। ক্লিয়ার সবাই? ইন্টারনাল লিঙ্কিং বিষয়টা কি ক্লিয়ার? আমার ওয়েবসাইটের এক পেজ থেকে যখন আমি আরেক পেজকে লিঙ্ক করবো, এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ওকে, সো সবাই এটা লিখে রাখেন যে আমরা আমাদের কন্টেন্ট রেশিওটা মেনটেন করবো আপাতত এরকম 60% হচ্ছে ইনফো কন্টেন্ট আর 40% কি কন্টেন্ট? মানি কন্টেন্ট। ওকে, এবার হচ্ছে কন্টেন্ট লেন্থ, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা জিনিস মাথায় রাখবেন, গুগল সবসময় লেন্দি কন্টেন্টকে বেশি পছন্দ করে। হ্যাঁ, গুগল সবসময় যত বড় কন্টেন্ট হবে সেটাকে বেশি প্রায়োরিটি দেয় ফার্স্টের দিকে, বাট পরবর্তীতে আমরা বাউন্স রেট তো সবাই বুঝি, তাই না? ওকে, সো পরবর্তীতে বাউন্স রেটের উপর বেস করে এটা আবার চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ একটা 10,000 ওয়ার্ডের কন্টেন্ট, হ্যাঁ, আর ধরেন একটা 20 মিনিটের ভিডিও, আমরা কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবো দেখতে? ভিডিওটা, তাই না? সো খুব নর্মাল ভাবেই যেটা হয় যে 10,000 ওয়ার্ডের কন্টেন্ট মানুষ গিয়ে পড়ে না। হ্যাঁ, সো আপনাকে যেটা করতে হবে, কন্টেন্টের লেন্থ যে অনেক বড় করতে হবে বিষয়টা এরকম না। আপনি আপনার কম্পিটিটর গুলো আগে দেখবেন যে তারা কি পরিমাণ কন্টেন্ট দিচ্ছে। লাইক আমরা যদি এটা লিখেই সার্চ করলাম, তাই না? এখন এরা কি আমার কম্পিটিটর না? ফার্স্ট পেজে যারা আছে উইদাউট ই কমার্স এন্ড সোশ্যাল প্ল্যাটফর্ম, অর্থাৎ অ্যামাজন যদি আসে, এ আমার কম্পিটিটর? অ্যামাজন কিন্তু আমার কম্পিটিটর না। সেম এই যে দেখেন ostart.com চলে আসে, এটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারার ওয়েবসাইট। সো এ আমার কম্পিটিটর হবে না। এই ওয়েবসাইট গুলো বাদ দিয়ে যত ব্লগ সাইট আছে তাদের ডেটাগুলো দেখবেন। যেমন ওয়ালমার্ট আছে এখানে, যদিও এটা কাইন্ড অফ ই কমার্স। যেমন আমরা যদি এইটা কিচেন ক্রিটিক্স, এই ওয়েবসাইটটা ব্লগ দেখেই বোঝা যাচ্ছে, তাই না? সো এরা কত ওয়ার্ড লিখছে সেটা আগে খুঁজে বের করতে হবে। সো ফার্স্ট পেজে আমি ধরে নিলাম 10 জনই আপনার কম্পিটিটর। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা কি করব, ক্যালকুলেশন করবো এভাবে যে লাইক আমার কম্পিটিটর কত ওয়ার্ডস লিখছে। কেউ যদি 5,000 লিখে, হ্যাঁ, ধরেন কেউ লিখলো 3,000। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এ 5,000 লিখছে আমি বুঝলাম কিভাবে, তাই না? সো ধরেন আপনি জানতে চাচ্ছেন যে লাইক এই কন্টেন্টটা কত ওয়ার্ডের। এখানে কি আমরা একটা একটা করে ওয়ার্ড গুনবো? না, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি চাইলে পুরোটা কপি করে ওয়ার্ড ফাইলে নিয়ে বসাইতে পারেন, সেটাও পসিবল। অথবা আপনি যদি চান কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা অন করে রাখতে পারেন, এটাতেও ওয়ার্ড দেখে। অথবা আমরা আরেকটা ওয়েবসাইটে হেল্প নিতে পারি, ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার। সবাই লিখে রাখি, ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার। হ্যাঁ, ওকে, সো ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার লিখলে একদম ফার্স্টে যেটা আসবে wordcounter.net, আমরা এটাতে চলে যাব। আর wordcounter.net এর একটা এক্সটেনশনও আছে, আপনারা চাইলে ওইটাও সিলেক্ট করে রাখতে পারেন, অ্যাড করে রাখতে পারেন। তখন যেটা হবে যে যতটুকু সিলেক্ট করবেন এতটুকুতে কত ওয়ার্ড আছে এটা দেখা দিবে। সো এক্সটেনশনটা অন রাখতে পারেন। সো এইখানে আমরা কেন আসলাম, যে আমার এই কন্টেন্টে টোটাল কত ওয়ার্ড আছে। লাইক ধরেন এইটাতে কত ওয়ার্ড আছে আমি এটা খুঁজে বের করবো। জাস্ট ইউআরএলটা কপি করব, কপি করার পরে আমরা চলে আসবো ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টারে, এইখানে এসে ইউআরএলটা দিয়ে দিব। হ্যাঁ, দেওয়ার পরে কাউন্ট ওয়ার্ডসে ক্লিক করব। এবার দেখা যাচ্ছে না কত ওয়ার্ডস আছে টোটাল? 3,302 কিওয়ার্ডস আছে। সো এইভাবে কি আমরা 5 জন বা 10 জন যদি হয় তাদের ডেটাটা বের করতে পারবো না? খুব সহজে বের করে ফেলতে পারবো। বের করার পর হচ্ছে আমার কাজ কি, একটু হিসেব করা। ধরেন আমি যদি বলি লাইক কেউ লিখলো ধরেন 2,000, কয়জন হলো? 3 জন হয়েছে না? 4 জন। 5, 3, 4, 8। ওকে, ঠিক আছে, 4 জন। আমি ধরেন 4 জনই দেখলাম। হ্যাঁ, সো 4 জন মিলে টোটাল কি দিলাম, দিলেই পারবে? ওকে, ঠিক আছে, 4 জন মিলে যেন 11,800, তাই না? ওকে, সো আমি এটাই দিলাম, ডিভাইডেড বাই আমরা ছোটবেলায় যেরকমটা করেছিলাম গড় করে ফেলছি। সো কত আসে? 2,950। দ্যাট মিনস অ্যাভারেজ করলে আমরা কত লিখতে পারবো? 3,000 বা তার চেয়ে একটু বেশি লিখবো। সো আপনারা যেটা করবেন, আপনার ফার্স্ট পেজে যে কম্পিটিটররা আছে
তারা কত ওয়ার্ডস লিখছে সেটা এইভাবে খুঁজে বের করবেন ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার থেকে। দেন হচ্ছে এটা হিসেব করে দেখবেন যে আমার কত লেখা উচিত, এভারেজে যত আসে ঠিক ততই লিখবেন। এই ক্ষেত্রে আবার একটা বিষয় মাথায় রাখবেন, অনেকে দেখবেন একদম ফার্স্টে আছে সে হয়তো বা লিখেছে 3000, কেউ সেকেন্ডে আছে সে লিখেছে 8000। দ্যাট ডাজন্ট মিন আপনাকে 8000ই লিখতে হবে। একটু আগে উনি যে প্রশ্নটা করেছিলেন যে আমাকে কি সবসময় কম্পিটিটর থেকে বেশি দিতে হবে, না, আপনার কাছে যদি মনে হয় আপনি কম কথায় তার থেকে ভালো ইনফরমেশন দিতে পারছেন, সো আপনাকে গুগল একটু পরে র্যাঙ্কে দিবে বা র্যাঙ্কে দিবে এবং সেই র্যাঙ্কটা স্টেবল হবে। সো সবসময় মাথায় রাখবেন অনেক বড় কন্টেন্ট দিতে হবে বিষয়টা এরকম না, যেটা মাথায় রাখতে হবে যে কম্পিটিটর থেকে ভালো ইনফরমেশন প্রোভাইড করতে হবে, ঠিক আছে, আর সেই জন্য অনেক বেশি রিসার্চ করতে হবে। হ্যাঁ, ওকে, সো কন্টেন্টের লেন্থ কি সবাই বের করতে পারবো? ওকে, দেখা হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট, এটা নিয়ে কথা বলার দরকার আছে যে কন্টেন্টে কোথায় কোথায় কিওয়ার্ডটা থাকার দরকার আছে, নাকি বলতে পারবো সবাই? জানি না কে কে, একটু দেখি। একটা কিওয়ার্ডের 6টা প্লেসমেন্ট লাগে, তাই না? সো 6টা প্লেসমেন্ট জানি না কে কে, সবাই জানি কি জানি না? জানেন? ওকে, সো সবাই জানেন, হয়তো বা মনে নাই, তাই না? সো কি কি যেন ছিল? প্রথমে ছিল কি? মেটা টাইটেল, জানেন না? ওকে, দেন হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো এই 6টা জায়গাতে, সো এখানে এটাই বলা হচ্ছে যে কিওয়ার্ডের প্লেসমেন্ট 6টা জায়গাতে হতে হবে। এবার আমরা কথা বলবো কিওয়ার্ড ডেনসিটি নিয়ে। কিওয়ার্ড ডেনসিটি বিষয়টা কি? ডেনসিটি মানে হচ্ছে যে আমার কিওয়ার্ডটা টোটাল কতবার বসবে আমার কন্টেন্টের ভেতরে, ঠিক আছে? সো এইটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে এই কোয়েশ্চেনটা করা হয়। লাইক গতকালকে আমাদের টিমে আরো 2জন নতুন যোগ দিয়েছে 24/7 সাপোর্টে। সো ওনাদেরকেও আমরা সেম এই কোয়েশ্চেনটা করেছিলাম যে একটা কন্টেন্টের ভেতরে কত পার্সেন্ট ফোকাস কিওয়ার্ডটা থাকা উচিত। হ্যাঁ, সো যেটা হয়েছে যে লাইক আমরা এমনিতে নর্মালি যদি বলি 1000 ওয়ার্ডে হয়তো বা আমরা 5 বার 10 বার করার কথা চিন্তা করতে পারি, তাই না? যে আমার ফোকাস কিওয়ার্ড যত একটা সময় ছিল, হ্যাঁ 16-17 সালের দিকে যেটা ছিল যে ফোকাস কিওয়ার্ড যত বেশি ইউজ করতে পারেন তত গুগল বুঝতে পারতো এই কন্টেন্টটা কি নিয়ে লেখা। বাট গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এমন ভাবে কাজ করে যে দেখবেন আপনি একটা ভুল লিখছেন, গুগল বলতেছে তুমি বোধহয় এইটা বোঝাতে চাচ্ছ। খেয়াল করেছি গুগলে গিয়ে আপনি একটা স্পেলিং মিস্টেক করেন, গুগল কিন্তু বলে দিবে যে তুমি মনে হয় এইটা না এইটা বোঝাতে চাচ্ছ। সো এবং কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসও বের হয়েছে, এআই টুলস যেগুলো আছে, জার্ভিসের নাম শুনেছি কেউ? সো যারা অটোমেটিক্যালি কন্টেন্ট তৈরি করে দিচ্ছে, হ্যাঁ, সো এরকম যদি ওইগুলো দিয়ে র্যাঙ্কে যাওয়া পসিবল না, ওগুলো গুগল পেনাল্টি দিয়ে দিচ্ছে। সো যেটা হচ্ছে যে কিওয়ার্ড এখন আর খুব বেশি বসাতে হয় না কন্টেন্টের ভেতরে। আপনি যদি ফোকাস কিওয়ার্ড একবারও ইউজ না করেন তাতেও গুগল বুঝে নিতে পারে ওই কন্টেন্টটা কি রিলেটেড, জাস্ট কিওয়ার্ডের টোন দেখে বা ইউজার ইন্টেনশন দেখে। তারপরেও আমরা জানি আমরা কিওয়ার্ডটাকে কোথায় কোথায় বসাবো। সো এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজটা হচ্ছে কত? 0.2%। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টে আপনার ফোকাস কিওয়ার্ড, হ্যাঁ আমি তো ইমেজের ফিচারিং ইমেজের আল্টার ট্যাগে ইয়াটা বসাবো ফোকাস কিওয়ার্ড, কিন্তু বাকি যেসব ইমেজগুলো থাকবে ওগুলোর আল্টার ট্যাগে যদি আমি ফোকাস কিওয়ার্ড বসাই তাহলে কেন বসাবেন আপনি ওইগুলো অল্টার ট্যাগে ফোকাস কিওয়ার্ড? এটাই আমার কোশ্চেন। ওকে, ঠিক আছে, এটাতে আসতেছি। ওকে, সো আমরা কত পার্সেন্ট ইউজ করব? টোটাল 0.2%। অর্থাৎ আমার যদি একটা 2000 ওয়ার্ডের কন্টেন্ট হয়, ধরেন আমার কিওয়ার্ডের লেন্থ হচ্ছে কত ওয়ার্ড? 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট আমি কতবার বসাবো? টোটাল 4 বার, ম্যাক্সিমাম 4 বার, এর বেশি বসাবো না। কিন্তু এখানে একটা কনফিউশন কাজ করতে পারে। আচ্ছা, আমরা তো জানি 6টা জায়গায় কিওয়ার্ড বসাইতেই হবে, ম্যান্ডেটরি, তাই না? তাহলে 2000 ওয়ার্ডে 4 বার কেমনে পসিবল, রাইট? সো এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এই যে দেখেন এগুলো কিন্তু আউট অফ কন্টেন্ট, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, এগুলো কিন্তু আউট অফ কন্টেন্ট, কন্টেন্টের বাহিরের অংশ, বাট এসইউতে ইম্প্যাক্ট ফেলছে। সো এগুলোতে ধরবেন না, আমরা ধরবো হচ্ছে পোস্ট টাইটেলে যেটা দিচ্ছি, কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডসে যেটা দিচ্ছি। ফিচার ইমেজের অল্টারনেট ট্যাগও আমরা এখানে কাউন্ট করব না। ওকে, এখন উনি যে প্রশ্নটা করেছেন যে আমরা তো কি বলে এটাকে ফিচার ইমেজ তো সবাই চিনি মনে হয় নাকি? একদম একটা কন্টেন্টের প্রথমে যে ইমেজটা থাকে এটাকে বলা হচ্ছে কি? ফিচার ইমেজ। এই ইমেজের অল্টারনেট থেকে একটা কিওয়ার্ড আছে না? এখন এইখানে যদি কার্সর রাখি, দেখেন কোনো কিওয়ার্ড কি আসতেছে না। দ্যাট মিনস কি এটাতে কিওয়ার্ড আছে? কিওয়ার্ড কিন্তু আছে,
কিওয়ার্ড ফিচার ইমেজে দুই ধরনের দেওয়া যায়, এক অল্টারটেক দুই ধরনের দেওয়া যায়। একটা হচ্ছে হিউম্যান বিং এর জন্য, এটাকে বলা হয় টাইটেল এট্রিবিউট, যেটা আমাদের সামনে আসে। আর যেটা আসে না, ভেতরে আছে, সেটি হচ্ছে কি ইমেজের অল্টারনেট টেক, যেটা আপনারা এখান থেকে ইন্সপেক্টে গিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল। এই যে দেখেন অল্টারটেক। হ্যাঁ বলেন। সাপোজ আমি কিছুদিন আগে যে একটা ফিচার ইমেজে অল্টারটেক খুঁজতে গিয়ে দেখলাম যে ওখানে কোনো লিংক নেই, তাহলে ওইখানে কি অল্টারটেক আছে? লিংক নেই বলতে? মানে কোনো লিংক পাইনি, মানে ইন্সপেক্টে গিয়ে বা সোর্স কোডে কোনো লিংক ছিল না অল্টারটেক। তো তাহলে নাই, তাহলে নাই ওইখানে, তার মানে ওটা কি অল্টারটেক নেই? অল্টারটেক দেয় নাই আর কি। হ্যাঁ, ইমেজ দিয়েছে বাট অল্টারনেট নেই। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু দেওয়া আছে, তাই না, অল্টারটেক। সো আমরা যেটা করছি যে অল্টারটেক দেওয়া আছে, সো এটা তো আমরা কিওয়ার্ড ইউজ করছি। ওকে, সো 0.2% ইউজ করবো, দ্যাট মিনস 1000 ওয়ার্ড যদি হয় কতবার ইউজ করবো? দুইবার, ম্যাক্সিমাম দুইবার। দুইবার কোথায় কোথায় ইউজ করবো আমরা জানি। একটা হচ্ছে আমাদের যে পোস্ট টাইটেল আছে, পোস্ট টাইটেল, আর একটা হচ্ছে কোথায় কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডস এর ভেতরে। সো এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি, আর কন্টেন্টের শেষে ইউজ করার কোনো দরকার নেই। হ্যাঁ, ওকে। সো উনি যেটা বলেছিলেন যে আমার এই কন্টেন্টে তো আরো অনেক ইমেজ আছে, তাই না, এটা তো আমার একটা ফিচার ইমেজ, এই যে প্রোডাক্টের ইমেজ আছে না, সো প্রোডাক্টের ইমেজও তো আমি ইউজ করবো। সো প্রোডাক্টের ইমেজের অল্টারনেটিভে সবসময় আমরা যেটা করব, প্রোডাক্টের নামটা ইউজ করব। ঠিক আছে, এইখানে আর ফোকাস কিওয়ার্ড ইউজ করার কোনো দরকার নেই। ওকে, ডেনসিটিটা ক্লিয়ার সবাই? কিওয়ার্ড ডেনসিটি বিষয়টা কি? কিওয়ার্ড ডেনসিটি বিষয়টা হচ্ছে আমার কন্টেন্টের ভেতরে আমি আমার ফোকাস কিওয়ার্ডটা কতবার ইউজ করতে পারবো, আর এটার পার্সেন্টেজ হচ্ছে কত? 0.2%। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে এলএসআই। ওকে, কাকে প্রশ্ন করব? আপনি বলেন, হোয়াট ইজ এলএসআই কিওয়ার্ড? ওকে, ঠিক আছে, প্রবলেম নাই। আপনি বলেন, কি মনে নেই? ওকে, ঠিক আছে, সমস্যা নেই, একদম শেষে মনে নেই? গুড। ওকে, আপনি বলেন। Synonym of main keyword. এক্স্যাক্টলি, সিনোনিম অফ মেইন কিওয়ার্ডস, বা আমার ফোকাস কিওয়ার্ডের যে সকল সাপোর্টিভ কিওয়ার্ড থাকে সেগুলো কি বলা হয়? কি এলএসআই কিওয়ার্ড। ওকে, ঠিক আছে। তারপর আপনি বলেন, এলএসআই কিওয়ার্ড আমরা কেন ইউজ করব? কি আমি মনে নেই? কি পারা যাবে না? মনে নেই? না না, আপনার পেছনে যিনি, আপনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আপনি বলেন। না না না, উনি কেউ জানি না। না না, কিওয়ার্ড বারবার তো ইউজ করা যাচ্ছে না, এইজন্য আমরা মানে কি সিঙ্গেল ইউজ বেশি করব। মানে ফোকাস কিওয়ার্ডটা বেশি ইউজ করলে তো চাপই হয়ে যাচ্ছে। ওকে, আমার ফোকাস কিওয়ার্ডটাকে বা আমাদের পুরো কন্টেন্টটাকে কিওয়ার্ড স্টাফিং থেকে বাঁচানোর জন্য, তাই তো? এটা হচ্ছে মেইন রিজন। ওকে, ঠিক আছে, আরেকটা রিজন কে বলবেন? আছে স্যার, হ্যাঁ। এটা তো আমি আপনাকে বলি সবসময়, হ্যাঁ, বলেন। যে দেখতে সুন্দর লাগে অনেক। আমি সবসময় ইউ আর বিউটিফুল, ইউ আর বিউটিফুল দেখতে তো এমনি অপার্ড লাগে, কিন্তু বিউটিফুলের জায়গায় সিনোনিম যদি অন্য কিছু ইউজ করি তাহলে তার সুন্দর লাগে। ওকে, ঠিক আছে, এটাও মানলাম উনি যেটা বলছে। হ্যাঁ, একই ওয়ার্ড যখন বারবার একটা জায়গাতে দেখা যাবে, খুব স্বাভাবিকভাবে এটাকে দেখতে ভালো লাগে না। এটা ছাড়াও আরেকটা রিজন আছে, বলেন। এটা হচ্ছে ওই যে কিওয়ার্ড গুলার যে এক্সপ্লেইন গুলো, সেটা আমাদের মূল কিওয়ার্ড কে এক্সপ্লেইন দেয়। ওকে, মূল বিষয়টা হচ্ছে যে আমরা বলেছিলাম না যে আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি 20ও হয় আমরা কাজ করতে পারবো। কেন পারবো? কারণ আমাদের যে এলএসআই কিওয়ার্ড গুলো আছে, একটা কন্টেন্ট ডিফারেন্ট এলএসআই কিওয়ার্ডেও র্যাঙ্কে যায়, এবং এই এলএসআই কিওয়ার্ড গুলোরও তো একটা সার্চ ভলিউম থাকে, তাই না? সো আলটিমেটলি আপনার ফোকাস কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি 20 হয়, কিন্তু আপনার এলএসআই কিওয়ার্ড গুলোর যে সার্চ ভলিউম, সেই ভলিউমটা বা সেই পিপল গুলো আপনার ওই কন্টেন্টে যাচ্ছে। স্যার আমি যদি কেজিআর কিওয়ার্ড ইউজ করি, ওটা কি আমি ফোকাস কিওয়ার্ডে ইউজ করি? হ্যাঁ, অবশ্যই ফোকাস কিওয়ার্ডে ইউজ করবো। কিন্তু স্যার কেজিআর কিওয়ার্ড গুলো যে একটু উদ্ভট টাইপের হয়, তো ওইটা দিয়ে তো সার্চ খুব কম না, করে। বিষয়টা এটা খুব নর্মাল বিষয় যে
কেজিআর কিওয়ার্ড উদ্ভট বলেই এটা কেজিআর কিওয়ার্ড, হ্যাঁ, কারণ এইটার একবারেই দেখবেন যে অ্যাকচুয়াল কম্পিটিটর কম। সো যেটা লিখে মানুষ নর্মালি সার্চ করবে, এটার সার্চ ভলিউম বেশি হবে, এটার অ্যাকচুয়াল কম্পিটিটর বেশি হবে, এটা তো কেজিআর হবেই না। হ্যাঁ, সো এটা হচ্ছে বিষয় যে ওইগুলা লিখে সার্চ করে কিছু স্পেসিফিক পার্সন, জাস্ট ওদের জন্য ওই কিওয়ার্ডটা, এবং ওইটা থেকে যে হিউজ লাভ আসবে বিষয়টা এরকম না, ওইটা জাস্ট র্যাঙ্কিং এ খুব তাড়াতাড়ি ইম্প্যাক্ট ফেলতে পারবে, এটা হচ্ছে মূল কিন্তু আমি যদি LSI হিসেবে কেজিআরটা ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই, বাট আমরা কেজিআর এখন পর্যন্ত ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ করি। কিন্তু স্যার প্রমিনেন্ট যে কিওয়ার্ড গুলো যেটা দিয়ে সবাই সার্চ করতেছে, মানে সেটা দিয়ে কি র্যাঙ্কে আসা পসিবল? হ্যাঁ, পসিবল না কেন, তবে হ্যাঁ বুঝতে হবে যে একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসা পসিবল কি পসিবল না, সেটা কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চেই বুঝে গিয়েছি, তাই না? ওই কিওয়ার্ডের ইন্টেনশন দেখতে হবে, ওই কিওয়ার্ডে যারা যারা র্যাঙ্কে আছে তাদের কন্টেন্টের ইন্টেনশনটা দেখতে হবে, যে তারা ইউজার ইন্টেনশন যদি ফুলফিল করে। আপনি যদি তাদের থেকে ভালো কন্টেন্ট না লিখতে পারেন, তাহলে আপনি তো কখনোই র্যাঙ্কে আসতে পারবেন না। সো আপনাকে দেখতে হবে তাদের চাইতে বেটার আপনি দিতে পারবেন কিনা। দিতে পারবেন মানে আপনি সে যত বড় স্ট্রং কম্পিটিটর হোক, আপনি তাকে পেছনে ফেলতে পারবেন। তাহলে আমি যদি একটা হাই সার্চ ভলিউম আর হাই কিওয়ার্ড ডিফিকাল্টির একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি, আর ওটার মধ্যে 4-5টা কেজিআর কিওয়ার্ড দিই, তাহলে ওইটা দিয়ে আমি ফার্স্ট পেজে র‍্যাঙ্ক এইটা বলাটা টাফ, হ্যাঁ, যে কারণ আপনার ফোকাস কিওয়ার্ডটা র্যাঙ্কে আসবে কিনা এটা তো আসার পসিবিলিটিস কম। ধরেন আপনার ওয়ার্ল্ডের বড় বড় যে জায়ান্ট ওয়েবসাইট আছে তারা আপনার কম্পিটিটর, আর আপনি তাদেরকে কোনোভাবে পেছনে ফেলতে পারছেন না। সো সেই ক্ষেত্রে শুধু কেজিআর এর উপর আলাদা বেস করে তো আপনি কোনো কন্টেন্ট দিচ্ছেন না, ওগুলো কাইন্ড অফ LSI কিওয়ার্ড হিসেবে তখন কাউন্ট হবে কন্টেন্টের ভেতরে, তাই না? সো ফোকাস কিওয়ার্ড যদি একেবারেই র্যাঙ্কে না আসে, তখন এগুলো টাফ হবে। আর আমরা তো আমাদের একটা সার্চ ক্রাইটেরিয়া মানে মেনটেন করেছিলাম যে এত থেকে এত সার্চ ভলিউম নিয়ে আমরা কাজ করব। সো আপাতত আমার মনে হয় এটা আমাদের জন্য মোটামুটি স্ট্যান্ডার্ড। ওকে, দেন বলা হচ্ছে আপডেট ফ্রিকোয়েন্সি, মোস্ট ইম্পর্টেন্ট আর একটা বিষয় কন্টেন্টের ক্ষেত্রে, যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আজকে আমি একটা কন্টেন্ট দিয়েছি, এই কন্টেন্ট নিয়ে আমি এইটা এক্সপেক্ট করতে পারবো না যে আগামী 2 বছর র্যাঙ্কে থাকবে। এটা কি পসিবল? যদিও কিছু কিছু কিওয়ার্ড বা কন্টেন্টে থাকা যায়, বাট এটা সবসময় সম্ভব না। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, প্রতিনিয়ত কন্টেন্ট আপডেট রাখতে হবে। আপডেট বলতে এরকমটা না বিষয়টা যে পুরো কন্টেন্ট আমি চেঞ্জ করে ফেলবো বা নতুন ওয়ার্ড এড করতে হবে, এটাই ম্যান্ডেটরি না। আপনার কম্পিটিটর আপনাকে কম্পিটিটর ভাবছে, তাই না? সো সে তার কম্পিটিটর কন্টেন্টের ভেতরে নতুন নতুন জিনিস অ্যাড করছে। সো আপনাকেও কি করতে হবে, দেখতে হবে কন্টেন্ট গ্যাপ কোথায় আছে। এটাকে বলা হয় কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস। সো আমরা যখন গুগল আপডেট নিয়ে ক্লাস করব, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবো। সো কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস বলতে বোঝানো হচ্ছে যে আপনার কম্পিটিটর কোন কোন জায়গাতে কি কি ইউজ করেছে যেটা আপনি ইউজ করেননি। সো সেই জিনিসগুলো আপনি আপনার কন্টেন্টে অ্যাড করে দেবেন। আর এটা যে প্রত্যেক মাসেই হতে হবে বিষয়টা এরকম না, এটা এরকমটা হয় যে 3 মাস 4 মাস পর পরে যখন আমাদের র্যাঙ্কিংটা কিছুটা চেঞ্জ হয়। হ্যাঁ, লাইক আমি 1 থেকে 4 নাম্বারে চলে গেলাম। সো 4 নাম্বারে যাওয়ার তো নিশ্চয়ই কোনো রিজন আছে, তাই না? আমার কম্পিটিটর হয়তো বা ভালো কিছু করেছে, সো সে ভালোটা কি করেছে ওইটা খুঁজে বের করে জাস্ট ওইটা আমার ওয়েবসাইটে অ্যাপ্লাই করলেই হবে। সো কন্টেন্ট সবসময় কি করতে হবে, আপডেট রাখতে হবে। কন্টেন্ট ফরমেশন আমরা এটা নিয়ে একটু পরে কথা বলছি। এবার হচ্ছে কি কন্টেন্ট প্ল্যানিং। ওকে, কন্টেন্ট প্ল্যানিং আমাদের এইটার জন্য একরকম হয়, আবার যখন মার্কেটিং এর দিকে চিন্তা করি সেটা কিন্তু ডিফারেন্ট হয়। হ্যাঁ, লাইক আপনি ফেসবুকে যদি মার্কেটিং করতে চান, সেটার কন্টেন্ট প্ল্যানিং এক ধরনের হয়, আর আমাদের ওয়েবসাইটের জন্য কন্টেন্ট প্ল্যানিং এক ধরনের হয়। সো এখানে ফার্স্টে যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা কি, আন্ডারস্ট্যান্ডিং কিওয়ার্ড আর কন্টেন্ট ইন্টেনশন। কিওয়ার্ড ইন্টেনশন হচ্ছে এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। গতকালকে এন শামিমের একটা ভিডিও আসছে, এটা নিয়ে চাইলে দেখে নিতে পারেন, ইউটিউবে আছে, যে কিওয়ার্ড বা কন্টেন্টের ইন্টেনশন এখন কতটা গুরুত্বপূর্ণ। একটু আগে যেটা বলছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন যদি আপনি ফোকাস কিওয়ার্ড একবারও ইউজ না করেন, তারপরেও গুগল বুঝে এই কন্টেন্টে এই কিওয়ার্ড নিয়ে লেখা, ঠিক আছে? সো কিওয়ার্ডের ইন্টেনশন আপনাকে বুঝতে হবে, কারণ আপনার কাছে বিভিন্ন ধরনের কাস্টমার থাকবে, তাই না? কেউ থাকবে কিনবে না, কেউ থাকবে কেনার জন্য প্রস্তুত আছে, কেউ থাকবে যে কনফিউশনে আছে। যেমনটা আমরা অলওয়েজ দেখি যে লাইক ধরেন আমরা যদি এইভাবে লিখে সার্চ করলাম, যেমনটা হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, সো আমরা যদি হাই ব্লাড প্রেশার লিখে সার্চ করি, আচ্ছা হাই ব্লাড প্রেশার লিখে কেন মানুষ গুগলে গিয়ে? ব্লাড প্রেশারের মেশিন কেনার জন্য, রাইট? কিসের জন্য? এটা সম্পর্কে জানার জন্য, রাইট? এবং গুগল তাদেরকেই র্যাঙ্কে দিছে, দেখেন, যারা সিমটম কজেস নিয়ে লেখালেখি করেছে। এখন বিষয়টা হচ্ছে
এইটার রিলেটেড প্রোডাক্ট কি গুগলে অ্যাভেলেবেল আছে না? অবশ্যই অ্যাভেলেবেল আছে, কিন্তু গুগল কি তাদেরকে র্যাঙ্কে দিছে? না, গুগল এটা বুঝে এই কিওয়ার্ডের ইন্টেনশনটা কি, এই কিওয়ার্ড দিয়ে মানুষ আসলে জানতে চাচ্ছেটা কি। সো আপনাকেও আপনার অডিয়েন্সের ইন্টেনশনটা বুঝতে হবে। আপনার অডিয়েন্স যে কিওয়ার্ডটা লিখছে তারা কি কেনার জন্য লিখছে না কিসের জন্য লিখছে, সেই ইন্টেনশনটা আপনাকে বুঝতে হবে। ওকে, দেন বলা হচ্ছে কালেক্টিং প্রোডাক্ট ইনফরমেশন। প্রোডাক্ট ইনফরমেশন আমরা কোত্থেকে কালেক্ট করব? খুব স্বাভাবিকভাবে আমরা প্রথমে যাব কোথায়? প্রোডাক্টের দুই ধরনের ইনফরমেশন হয়, একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে কি প্রস এন্ড কনস, সুবিধা অসুবিধা। সো টেকনিক্যাল ইনফরমেশন হচ্ছে আমরা কালেক্ট করবো কোথেকে? ফার্স্টেই যাব কোথায়? অ্যামাজনে। হ্যাঁ, সো অ্যামাজনে গিয়ে দেখেন এখানে কি টেকনিক্যাল ইনফরমেশন দেওয়া আছে না? যেমন এটা কালার হচ্ছে ব্ল্যাক, ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিক, ব্র্যান্ড হচ্ছে অস্টার, ওকে, এবং হচ্ছে এইটার মডেল হচ্ছে এত ওয়ার্ডের। সো সবকিছু বলে দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে এইখান থেকে দেখে নিজের মতো করে লিখতে হবে। এক্স্যাক্টলি যে এখান থেকে আমি কপি করে লিখে ফেলবো এটা কিন্তু পসিবল না। আপনার কম্পিটিটরকে যদি দেখেন তারাও দেখবেন এইটাই লিখেছে, কিন্তু তাদের নিজের ভাষায় এক একজনের মতো করে লিখেছে। সো আপনাকেও তবে হ্যাঁ, ইনফরমেশন চেঞ্জ করা যাবে না। লাইক এখানে পাওয়ারফুল 1400 ওয়ার্ড মডেল আছে, তাই না? এটা আপনি 1600 বলতে পারবেন না, এটা কিন্তু তাহলে অডিয়েন্সকে ফলস ইনফরমেশন দেওয়া হচ্ছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে অরিজিনাল ইনফরমেশন এখান থেকে কালেক্ট করব। এই কথাগুলোকে লাইক পাওয়ারফুল মোটর দিয়ে সে কিভাবে উপকৃত হতে পারে বা এইটা নিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমরা আমাদের মতো করে সুন্দর একটা সেন্টেন্স তৈরি করব। দেন হচ্ছে ওইটা আমরা কন্টেন্টে ডেলিভার করব। ক্লিয়ার সবাই? যে ডিরেক্টলি এইখান থেকে শুধু এই কথাগুলো কপি করে নিয়ে কন্টেন্টে বসায় দিলাম, তাহলে কি হবে? আমরা গত ক্লাসে মেবি একটা কপির টুলস দেখেছিলাম, তাই না? কি ছিল নামটা? কিউটেক্স। সো কিউটেক্স দিয়ে চেক করলে বা কপি স্ক্রিপ্ট দিয়ে চেক করলে এটা কিন্তু 100% কপি হিসেবে ধরা হবে। সো অবশ্যই আমরা এখান থেকে ইনফরমেশন কালেক্ট করব, বাট সেটা পরবর্তীতে আমাদের নিজেদের ভাষায় নিজেরা একটু লেখার চেষ্টা করব। ক্লিয়ার সবাই? ওকে, প্রোডাক্ট ইনফরমেশন আমরা আর কোত্থেকে কালেক্ট করতে পারি? ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, আমার কম্পিটিটররা তো অবশ্যই ইনফরমেশন দিয়েছেন, তাই না? সো আমার কম্পিটিটর থেকে কালেক্ট করতে পারবো। দেন হচ্ছে আমরা কোত্থেকে কালেক্ট করতে পারবো? অ্যামাজন থেকে। হ্যাঁ, অ্যামাজনে এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, যেহেতু অ্যামাজনে আসার পরে আবার বিভিন্ন মানুষ এটা নিয়ে বিভিন্ন রিভিউ দিয়েছে, তাই না? সো রিভিউগুলো পড়েও আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করব, এইটার যে ম্যানুফ্যাকচারার ওয়েবসাইট, যেমন অস্টারের ম্যানুফ্যাকচারার ওয়েবসাইট অস্টার নিজেই, ostar.com। সো এই ম্যানুফ্যাকচারার ওয়েবসাইট থেকে আপনি চাইলে কালেক্ট করতে পারেন, অথবা আমরা আরো একটা জায়গা থেকে কালেক্ট করতে পারি। সেটা কোথায়? সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি ভিডিওতে যাই, এই যে দেখেন ইউটিউবে ভিডিও দেওয়া আছে, তাই না? সো আমরা কি করতে পারবো? এই ইউটিউব ভিডিও থেকেও চাইলে ইনফরমেশন কালেক্ট করতে পারবো। জাস্ট সাবটাইটেলটা অন করে নিলেই হবে, উনি যা যা বলছেন এক্স্যাক্টলি তা চলে আসতেছে, তাই না? সো এখান থেকে ইনফরমেশনটা জাস্ট গ্যাদার করবো। আবার এইটা কপি করতে যাব না, যা যা বলতেছে যে এইটা লিখে দিয়ে দিব কন্টেন্টে, সেটাও করা যাবে না। জাস্ট এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনি আপনার ভাষায় লিখবেন, ঠিক আছে? ওকে, সো যদি কম্পিটিটরের ওয়েবসাইট গুলো পড়েন, অ্যামাজনটা দেখেন, আর ইউটিউবে এক দুইটা ভিডিও দেখবেন যে এই প্রোডাক্ট রিলেটেড ভালো ইনফরমেশন আপনার কাছে আছে, এখন আপনি লিখতে পারছেন। টেকনিক্যাল ইনফরমেশন নিয়ে খুব বেশি প্রবলেম হবে না। সেম এস আমরা যদি পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে কি প্রস এন্ড কনস। প্রস এন্ড কনস যেন কি সুবিধা অসুবিধা, হ্যাঁ, লাইক এইরকম আর কি। সো সুবিধা অসুবিধাটাও আমরা আমাদের কন্টেন্টের ভেতরে অবশ্যই রাখবো, কারণ আমরা যদি শুধু একটা প্রোডাক্টের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি তখন বুঝে যাবে মানুষ যে আসলে এইটার কি বলে এটাকে, যাই বলুক। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ভালো দিকের পাশাপাশি কি করব, এটা নেগেটিভ কিছু দিকও তুলে ধরবো। তবে হ্যাঁ, নেগেটিভ দিকগুলোকে তুলে ধরবো না, আমরা নেগেটিভ দিকগুলোকে পজিটিভ ওয়েতে তুলে ধরবো, ঠিক আছে? এক্স্যাক্টলি, লাইক আমরা তাকে খারাপ দিকটা বলবো না। লাইক আমরা যদি একটু দেখি, যেমন এখানে বলা হচ্ছে শুড বি হ্যান্ড ওয়াস্ট এন্ড রাইট। আমরা যদি আরো দেখি, এটা বিগিনারদের জন্য পারফেক্ট না, এটা লাইক বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এক্সপার্টদের জন্য ভালো। এটা রিশার্পেনিং দরকার আছে। অর্থাৎ আমি বলতে পারবো না যে আমার এই প্রোডাক্টটা খারাপ, হ্যাঁ, অথবা ধরেন আমরা ব্লেন্ডার মেশিন নিয়ে যদি কথা বলি, আমরা যদি বলি যে এই ব্লেন্ডার মেশিনের
ধরো ব্লেড কিন্তু ভাঙা যাবে, হ্যাঁ, সো মানুষ কিনবে আমার থেকে এটা, অথবা আমি যদি বলি ব্লেন্ডার মেশিন 2 মিনিট পরে অনেক বেশি হিট হয়ে যাবে, কিনবে আমার থেকে না। সো আমি বলতে পারি যে এটা অনেকক্ষণ চালালে কিছুটা হিট হতে পারে, হ্যাঁ, এটা রাখার জন্য কিছুটা এক্সট্রা স্পেস আপনার দরকার হতে পারে। সো এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলবো, বাট এইটাও আপনাকে হেল্প করবে হচ্ছে আপনার কম্পিটিটর। কারা হেল্প করবে? কম্পিটিটররা দেখবেন কি কি লিখেছে। দেন হচ্ছে আমরা যদি বলি অ্যামাজনে যদি যাই, অ্যামাজনে রিভিউ দেওয়া আছে, তাই না? এখানে যারা 1 স্টার রিভিউ দিয়েছে, কেন দিয়েছে 1 স্টার? তাদের কাছে প্রোডাক্ট অবশ্যই ভালো লাগেনি, রাইট? সো কেন ভালো লাগেনি সেটাও আপনি দেখে নেবেন। লাইক ধরেন উনি, আমরা যদি বলি এখান থেকে রিভিউতে যদি যাই, 1 স্টার রিভিউ ওনারা দিয়েছেন, এবং কেন দিয়েছেন, লাইক ধরেন উনি বলছেন কি, দ্য ব্লেন্ডার ডাজ নট ওয়ার্ক এট অল, এইটা নাকি ভালো কাজ করে না। সো এখানে ওনার কথার পেছনে কি লজিক আছে সেটাও দেখে নিতে হবে, যে আসলেই কি উনি যা বলছেন বেশিরভাগ, কারণ আমরা দেখতে পাচ্ছি এটার মনে হয় মোটামুটি 70%, 67% হচ্ছে কি পজিটিভ রেটিং। সো দ্যাট মিনস এত পিপলের কাছে ভালো লাগছে, মাত্র 8% মানুষজনের কাছে এটা ভালো লাগে নাই। তার মানে কি ওনাদের এই 8%-এর ভিত্তিটা বেশি স্ট্রং নাকি ওনাদের 5 স্টার যারা দিয়েছে? সো খুব স্বাভাবিকভাবে এটার পজিটিভ দিক বেশি, অথবা কিছু নেগেটিভ দিক আছেও। সো এইটা দেখে নেবেন যে তারা কি জন্য বলছে, হ্যাঁ, যে যেমন উনি বলছেন কি ব্লেন্ডার জার লিক, হ্যাঁ, জারটা নাকি লিক ছিল। এখন এরকমও তো হতে পারে যে উনি বাসায় এনে লিক করছে, করে এখানে একটা নেগেটিভ রিভিউ দিয়ে দিছে, হতে পারে না? হাত থেকে পরে ধরেন লিক হয়ে গেছে, এখন বলতেছে ব্লেন্ডার জার লিক ছিল। সো এটা আপনার মতো। আমার মতো ইউনিটি মোড। মনে আছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। সো এইরকমটা যেন না হয়। সো আমরা কি করবো, আগে পুরো কন্টেন্টটা পড়বো, যে উনি কি বলেছেন, কেন বলেছেন, এটার পিছনে কি লজিক আছে, সেই বিষয়টা পড়ে হচ্ছে আমরা কি করব, দেন আমাদের পজিটিভ এন্ড নেগেটিভ ফিডব্যাকটা ওইখানে দিব, বা প্রোজ এন্ড কনসটা লিখবো। হ্যাঁ, সেম এজ আমরা কি করব, ইউটিউব থেকেও, ইউটিউবে গিয়ে কি কমেন্ট আছে না এখানে, এই কমেন্ট থেকে আপনি কি করতে পারবেন, পজিটিভ নেগেটিভ দুইটাই দেখতে পারবেন, যে মানুষ কি পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, কি নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। সো এখান থেকেও আপনারা প্রজ এন্ড কনস কালেক্ট করতে পারবেন। ওকে, দেন হচ্ছে এনলিস্টিং প্রোডাক্টস ফর সেল। আমরা কোন ধরনের প্রোডাক্টগুলো সেল করব সবাই একটু লিখে রাখেন, আমি বলে দিচ্ছি। আমরা লিস্টিং করব কোন ধরনের প্রোডাক্ট। প্রথমে যেটা থাকতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টের 100+ রিভিউ থাকতে হবে। কি থাকতে হবে? 100+ রিভিউ থাকতে হবে, এবং ম্যাক্সিমাম রিভিউ যেন কি হয়, 5 স্টার হয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, দেন হচ্ছে প্রোডাক্ট অবশ্যই কি থাকতে হবে, স্টকে অ্যাভেলেবেল থাকতে হবে, এরকম এই যে ইন স্টক লেখা থাকতে হবে। সো এই প্রোডাক্টটা নিয়ে আমরা বড় তাহলে লিখতে পারবো। এটা আবার চলে আসে, হ্যাঁ হ্যাঁ, নিতে পারবেন, সমস্যা নেই। এবং নিচে লিখাও থাকে যেটা আবার কবে আসতে পারে, আবার অনেকগুলো লেখা থাকে যে এটা কবে আসতে পারে, এটা কোনো অ্যাসিউরিটি নাই। একটা প্রোডাক্ট নিয়ে লিখে ফেলছি, এখন লেখার পর ওইটা স্টক আউট। এটা হবেই কন্টেন্ট। আমাদের এরকম শত শত প্রোডাক্ট হয় যে আমি লিখেছি, কন্টেন্ট দিয়েছি, তারপর স্টক আউট হয়ে গেছে। সো আমি কন্টেন্ট রাখি, সমস্যা নেই, পরবর্তীতে দেখা যায় যে প্রোডাক্ট তো এরকম না যে একেবারেই আসে না। সো কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এরকম হয় যে প্রোডাক্টটা কবে আসবে এটা কোনো ইয়ে নাই, তখন ওই প্রোডাক্টটা সরাও, এটার জায়গায় ডিফারেন্ট আর একটা দিয়ে দিই। আর যদি এরকম হয় যে উইদিন 7 ডেজ বা 15 ডেজের ভেতরে চলে আসবে, তাহলে কন্টেন্ট যেভাবে আছে এভাবেই থাকে। ওকে, সো ফার্স্টে হচ্ছে 100+ রিভিউ থাকতে হবে, এবং ম্যাক্সিমাম রিভিউ হতে হবে কি 5 স্টার। সেকেন্ড হচ্ছে অবশ্যই স্টকে অ্যাভেলেবেল থাকতে হবে। থার্ড হচ্ছে যে প্রোডাক্টের প্রাইস মিনিমাম যেন $40 হয়। কত ডলার? মিনিমাম যেন $40 হয়, সেটা মাথায় রাখতে হবে। ওকে, দেন হচ্ছে আরেকটা বিষয় দেখতে হবে, এইটার অনেক বেশি রিলেটেড প্রোডাক্ট আছে কিনা। হ্যাঁ, একটু নিচে যদি যাই, দেখেন এখানে কিন্তু হিউজ রিলেটেড প্রোডাক্ট আছে। কেন থাকবে? লাইক এই যে একটু আগে যে প্রশ্নটা করা হলো যে আমার কোনো কারণে এই প্রোডাক্টটা কি হয়ে গেছে,
আনঅ্যাভেলেবল বা স্টক থেকে আনঅ্যাভেলেবল হয়ে গেছে, তখন যেন আমি আরেকটা প্রোডাক্ট চাইলে অ্যাড করতে পারি। সো রিলেটেড প্রোডাক্ট যেন মোটামুটি ভালো থাকে। আমার ওয়েবসাইটের থ্রুতে গিয়ে যদি সে আমার এই প্রোডাক্টটা না কিনে অন্য একটা রিলেটেড প্রোডাক্ট না, তাহলে আপনি ওয়েবসাইট আমি পাবো। আপনার ওয়েবসাইটের থ্রুতে অ্যামাজনে গেল, যাওয়ার পরে আপনি যেটা লিংক দিয়েছেন সেটা পার্ট না, তাহলে কমিশন পাবেন না, নিচে আরেকটা কিনতে না পাবেন না। বাট বিষয়টা এরকম হবে, ধরেন আপনার ওয়েবসাইটের থ্রুতে কেউ আজকে গিয়ে অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট পারচেজ করলো, হ্যাঁ, পরবর্তী 15 দিনের ভেতরে সে অ্যামাজন থেকে যাই পারচেজ করুক না কেন সেটার কমিশন আপনি পাবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটের থ্রুতে যেতে হবে না, সেটা যদি সে ডিরেক্টলি যায়, বাট অন্য কারো ওয়েবসাইটের থ্রুতে গেলে কিন্তু আপনি পাবেন না। কিন্তু স্যার অন্য নিশের প্রোডাক্ট যদি কিনে যে কোনো নিশ, সে যদি অ্যামাজন, এটা জাস্ট আইপি ট্র্যাকিং এর মাধ্যমে অ্যামাজন করে, সে যদি পরবর্তী 15 দিনের ভেতরে অ্যামাজনে যায় এবং সেখান থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করে, সেটার কমিশনও আপনি পাবেন। এই একটা প্রোডাক্টের কত পার্সেন্ট আমি পাবো? কত পার্সেন্ট আপনি পাইতে চান? আমি তো চাই 100%। হ্যাঁ, 100% চান? ওকে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে ওকে, পার্সেন্টেজটা তো আমরা আগেই দেখেছি, তাই না? আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, মনে আছে? প্রত্যেকটা নিশে কত পার্সেন্ট কমিশন পাবো আমরা দেখেছি না? সো এখন ম্যাক্সিমামে হচ্ছে 3 to 4% পাবেন আপনি। অর্থাৎ $100 একটা প্রোডাক্ট যদি সেল হয়, সেক্ষেত্রে আপনি $4 পাবেন। আর যদি এরকম ধরেন আপনার ওয়েবসাইট থেকে যদি $100 লাইক 200টা প্রোডাক্ট সেল হয়, সেক্ষেত্রে আপনি কত ডলার পাবেন? $800 পাবেন। ওকে, সো আমরা রিলেটেড প্রোডাক্ট আছে কিনা সেটা দেখবো। আর আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কি, আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমরা যদি একটু দেখি, এই যে দেখেন এইখানে রিভিউজ দেওয়া আছে, তাই না? টপ রিভিউজ, এখান থেকে মোস্ট রিসেন্ট করে নেবেন যে এই প্রোডাক্টটা কি চলমান কিনা, মানে সবসময় চলে কিনা। আমরা যদি একটু দেখি ডিসেম্বরের কবে সেল হয়েছে, এটা 12 তারিখ। আমরা যদি এখানে দেখি নভেম্বর 29, নভেম্বর 17, নভেম্বর 10, নভেম্বর 9, দ্যাট মিনস কন্টিনিউ বেসিসে সেল হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সো এই ওয়েবসাইট গুলো মানুষ তো অ্যামাজন থেকে কিনছে, সো কেনার জন্য তারা নিশ্চয়ই কোনো না ওয়েবসাইটের থ্রুতেই আসছে এখানে। সো সেইখানে যদি আপনার ওয়েবসাইট থাকতো, সো এই কমিশনটা আপনি পেতেন। সো এই বিষয়টা একটু দেখে নিব আমরা। আবার অনেকে আছে, দেখা যাচ্ছে কি 60% পিপল কিন্তু রেটিং দেয় না, তারা কিনে কিন্তু রেটিং দেয় না। বাট এখানে আমরা শুধু এটা ভাববেন না যে আচ্ছা ডিসেম্বরের 12 তারিখের পরে কি আর এটা কখনোই সেল হয় না, সেল নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমরাই দেখেন না, আমরা বিভিন্ন ফেসবুক পেজ বা ধরেন দারাজ থেকে একটা প্রোডাক্ট পারচেজ করি, আমরা কি সবসময় রিভিউ দেই না কিন্তু। সো এটা হচ্ছে মূল বিষয়। সো 60% মানুষ যেহেতু রিভিউ দেয় না, এখানে রিভিউটা কম থাকবে, তারপরেও একটা আইডিয়া গেদার করার জন্য যে এই প্রোডাক্টটা আসলেই চলে কিনা। এখন যদি এরকম হইতো যে লাস্ট রিভিউ করছে 2018 সালে, তার মানে বোঝা যাচ্ছে এটা সেল হয় না সচরাচর। সো এটা একটু জাস্ট দেখে নিব, হ্যাঁ। ওকে, সো কি কি বিষয় আমরা মাথায় রাখবো একটু বলেন তো। 100+ রিভিউ থাকতে হবে, স্টক অ্যাভেলেবল থাকতে হবে, প্রাইস মিনিমাম $40, রিলেটেড প্রোডাক্ট অ্যাভেলেবল থাকতে হবে, রিসেন্ট রিভিউ থাকতে হবে। ওকে, আরেকটা বিষয় বলে দিচ্ছি, এটা ম্যান্ডেটরি না, হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে অ্যামাজনস চয়েস। হ্যাঁ, অ্যামাজনস চয়েস মানে হচ্ছে অ্যামাজন নিজেই এই প্রোডাক্টটাকে ফিচার করতেছে, অর্থাৎ এই প্রোডাক্টটা অনেক ভালো, ঠিক আছে। সো যদি এটা থাকে সেক্ষেত্রে আপনারা এটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন, আর যদি না থাকে সেই ক্ষেত্রেও প্রবলেম নেই, বাকি বিষয়গুলো মেনটেন করলেই হবে। তবে অ্যামাজন চয়েস যদি থাকে, এইটার মানে হচ্ছে অ্যামাজন নিজে ফিচার করতেছে, সো খুব স্বাভাবিকভাবে এটার ইয়েটা ভালো। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে আমরা মাথায় রাখবো একটা প্রোডাক্ট সেল করার জন্য। দেন হচ্ছে কি FAQ। FAQ কি? ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। সো FAQ বিষয়টা হচ্ছে যে আপনি কোয়েশ্চেন করবেন, অ্যান্সার কে দিবে? আপনিই দিবেন, হ্যাঁ। অর্থাৎ আপনি কোয়েশ্চেন করে লাইক এই পুরো কন্টেন্ট পড়ার পরে আপনি নিজেকে একজন অডিয়েন্সের জায়গায় দাঁড় করাবেন। আচ্ছা, আমি যদি একজন অডিয়েন্স হই, এই পুরো কন্টেন্টটা পড়ার পরে আমার কি কি কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো নিয়ে। সো সেই কোয়েশ্চেনগুলো আপনি অ্যাড করবেন এবং এটার অ্যান্সারও কে দিবেন? আপনি দিবেন। লাইক আমরা যদি ওকে, সো আমরা যদি একটু দেখি যে কন্টেন্টগুলো কিরকম হয়। আচ্ছা, FAQ গুলো সবসময় আমরা একটু নিচের দিকে ইউজ করব। আরেকটা বিষয়, FAQ গুলো এই টাইপের হয়, হ্যাঁ। আমরা যদি এখানে যে এটা তুমি FAQ ইউজ করা হয় নাই, না ঠিক আছে।
এটাতে একটা এফএকিউ ইউজ করা আছে। এফএকিউ এর জন্য সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা পাবো হচ্ছে ওয়াইস্পিক এর ওয়েবসাইটে, হ্যাঁ, yspeak.org। ধরেন আমরা এখান থেকে ব্লেন্ডারে যদি যাই, 7 গ্রেটেস্ট ব্লেন্ডার ফর ফুড প্রসেসর, এরা এদের কন্টেন্টে সবসময় এফএকিউ ইউজ করে থাকে। এই যে দেখেন, এই যে হ্যাঁ, কন্টেন্টের একদম শেষের দিকে পুরো কন্টেন্টের উপর বেস করে কিছু কোয়েশ্চেন করবেন এবং অ্যান্সার গুলোকে দিবেন আপনি নিজেই দিবেন। অর্থাৎ আপনি একজন কাস্টমার হওয়ার পরে এই পুরো কন্টেন্টটা পড়ার পরে আপনার মনে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারতো সেই কোয়েশ্চেন গুলো আপনি অ্যাড করবেন এবং তার পাশাপাশি কি থাকবে, কোয়েশ্চেনের অ্যান্সারও আপনি এখানে প্রোভাইড করে দিবেন। সো তাদের কন্টেন্টের স্ট্রাকচারটা একটু দেখতে পারেন। সেক্ষেত্রে এটা houseandbeyond.org লিখলেই চলে আসবে। আচ্ছা, এই যে কন্টেন্ট আমরা 4 ধরনের কন্টেন্ট দেখেছিলাম, তাই না? মনে আছে 4 ধরনের কন্টেন্ট? ফার্স্টে দেখেছিলাম তো 4 ধরনের কন্টেন্ট। আচ্ছা, এই কন্টেন্টটা ওই 4 ধরনের কন্টেন্টের মধ্যে কোন কন্টেন্ট কে বলতে পারবেন? একজন, আর কেউ বলতে পারবো না? আমরা 4 ধরনের কন্টেন্ট দেখেছিলাম, প্রোডাক্ট লিস্ট পোস্ট, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট, প্রোডাক্ট কম্পারিজন পোস্ট, হাউ টু বা ব্লগ পোস্ট বা ইনফো পোস্ট, রাইট? এখন এই কন্টেন্টটা কোন কন্টেন্টের মধ্যে পড়ছে আর কি? ব্লগ, ওকে। কোনটার মধ্যে পড়ছে? ব্লগ পোস্ট বলতে ব্লগ তো ইনফরমেশন রিভিউ মধ্যে আবারও বলছি আমি, ফার্স্টে ছিল আমাদের প্রোডাক্ট লিস্ট পোস্ট, সেকেন্ডে ছিল হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ পোস্ট, থার্ডে ছিল হচ্ছে আমাদের কম্পারিজন পোস্ট, আর ফাইনালি ছিল হচ্ছে কি হাউ টু বা ব্লগ পোস্ট বা ইনফো পোস্ট। সো এই 4 ধরনের কন্টেন্ট হয় টোটাল। 4 ধরনের মধ্যে এইটা কোন রিলেটেড পড়ছে? আমি কন্টেন্ট একটু দেখাই। প্রোডাক্ট লিস্ট, এটা কিসের মধ্যে পড়ছে? এটা পড়তেছে হচ্ছে প্রোডাক্ট লিস্ট পোস্ট। কারণ আপনি যদি একটু খেয়াল করেন, ফার্স্টে কি একটা প্রোডাক্টের কি দেওয়া আছে, ধরেন একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তারপরে এই যে এটা একটা প্রোডাক্ট, তাই না? এরপরে এটা আরেকটা প্রোডাক্ট। তার মানে একটা কন্টেন্টের ভেতর আমরা তো বলেছিলাম যে একাধিক প্রোডাক্টের একটা কি থাকবে, লিস্ট থাকবে এবং প্রত্যেকটা একটা শর্ট ডেসক্রিপশন থাকবে এবং প্রোজ এন্ড কনস থাকবে, তাই না? ওনারা ডিরেক্টলি প্রোজ এন্ড কনস লিখে নাই, ওনারা একটু ডিফারেন্ট ওয়েতে লিখেছেন। ওকে, ঠিক আছে। সো এফএকিউ আমরা আমাদের কন্টেন্টের শেষের দিকে ইউজ করব। ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি, ওকে। আমি প্রশ্ন করব এবার, কাকে করব? আপনি বলেন, হোয়াট ইজ ইন্টারনাল লিঙ্কিং? আচ্ছা, এই ইন্টারনাল লিঙ্কিং ওয়ার্ডটা এর আগে শুনেছেন? কবে শুনেছেন? আজকে? তাহলে তো মনে থাকার কথা, তাই না? আমার ওয়েবসাইটের একটা পেজে আমার ওই ওয়েবসাইটে অন্য একটা পেজের লিংক। এক্স্যাক্টলি, গ্রেট। আমি যখন আমার ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য আরেকটা পেজকে লিংক করব, এটা কি বলা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কিং। ওকে, ঠিক আছে। সো আমরা আমাদের প্রতিটা কন্টেন্টের ভেতর থেকেই ইন্টারনাল লিঙ্কিং করতে পারবো, সেটা 2টা হোক, 3টা হোক, 4টা হোক, আমরা করতে পারবো। এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন পেজ থেকে কোন পেজে করি? আমাদের মানি কন্টেন্ট থেকে ইনফোতে করি নাকি ইনফো থেকে মানিতে করি? ইনফো থেকে মানি কন্টেন্টে করি, এবং মাঝে মধ্যে এরকমটা হয় মানি কন্টেন্ট থেকেও করি, হ্যাঁ। আর মানি থেকে মানিতেও করতে পারবো, কোনো প্রবলেম নেই। বাট সচরাচর যেটা করে থাকি সেটা হচ্ছে কি আমাদের ইনফরমেটিভ কন্টেন্ট থেকে মানি কন্টেন্টে ইন্টারনাল লিঙ্কিং করে থাকি, হ্যাঁ। সো ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি আবারও বলে দিচ্ছি, 2022, 23, 24 এই সালগুলোতে ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজির অনেক বেশি ভূমিকা থাকবে এসইউতে, এবং এসইউ র্যাঙ্কিং এ অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে হচ্ছে এই ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি এবং একটা ভালো কন্টেন্ট। এবং আরেকটা বিষয় মোটামুটি এখন বলে দিই, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। যদিও আমরা খুব বেশি পছন্দ করি না, তারপরেও মোটামুটি 24-25 সাল পর্যন্ত ব্যাকলিঙ্কের পাওয়ার আছে, হ্যাঁ। ব্যাকলিঙ্ক থাকবে। গতকালকে নীল পেটেল এবং ব্রিয়ান্ডেন দুইজনেরই একটা কন্টেন্ট আসছে
অ্যাবাউট দ্য হোল ব্যাকলিং, যদিও তাদের ভাষ্য মতে যে ব্যাকলিং ইন্ডাস্ট্রি খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে না হ্যাঁ আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে, তবে ব্যাকলিংকের যে অথরিটি বিল্ড আপ করার কথা সেটা থাকবে হ্যাঁ। সো ব্যাকলিংকেও আমরা অ্যাভয়েড করতে পারবো না, তবে হ্যাঁ আপনার ডিরেক্ট র্যাঙ্কিং এর জন্য হেল্প করবে এই ধরনের স্ট্র্যাটেজি গুলো, বিশেষ করে ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি হ্যাঁ। ওকে, এবার হচ্ছে থিংস টু কনসিডার, আরো কি কি বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে কি রাইট এজ এন এক্সপার্ট, অবশ্যই আপনাকে একটা বিষয়ে রিসার্চ করতে হবে অনেক বেশি। আবারও বলছি কন্টেন্ট লিখা খুব টাফ কোনো কিছু না, লিখি চাইলে অনেকেই করতে পারে তাই না, কিন্তু ওইটা এসইও ফ্রেন্ডলি করে লেখা হচ্ছে মূল কথা। কারণ আমরা লিখলেই হবে না, আমাদের কি করতে হবে, গুগলে র্যাঙ্কেও যেতে হবে। সো আলটিমেটলি যেটা হবে, আপনি একটা বিষয়ে অনেক বেশি রিসার্চ করবেন তারপরে লিখবেন। বড় বড় রাইটাররা এই কাজটাই করেন, হিউজ টাইম দিয়ে তারা রিসার্চের উপরে দেন হচ্ছে গিয়ে এটা নিয়ে লেখা স্টার্ট করেন। সো সেম এজ আপনারাও কি করবেন, এখান থেকে এই কাজটা করবেন, অনেক বেশি রিসার্চ আপনাদেরকে করতে হবে। তারপরে রিসার্চ করার বিভিন্ন টেকনিক আছে, লাইক আমি যদি বলি আমার একজন রাইটার আছে ফিলিপাইনের, সো উনি বিভিন্ন ওয়েতে রিসার্চ করে থাকেন। লাইক ওনার ফার্স্ট রিসার্চ প্রসেসটা আমি এখানে দিয়েছি, যে উনি পুরো কন্টেন্টটা কিভাবে লিখেন হ্যাঁ, এটা বাংলাতে লিখে দিয়েছি, আপনাদেরকে এটা দেওয়া হবে, আপনারা জাস্ট একটু পড়ে নেবেন। ওকে, সো যেটা বলছি আলটিমেটলি রিসার্চ করতে হবে। রাইটারদের একটাই কথা, তুমি যত বেশি রিসার্চ করতে পারবা, লেখার জন্য প্রয়োজনে সময় নাও, বাট রিসার্চ করে, কারণ আলটিমেটলি আপনি 3 দিন সময় নিয়ে, বাংলাদেশে এরকম অনেক রাইটার আছে, কারণ বাইরের দেশের রাইটাররা 10,000 ওয়ার্ড লেখার জন্য মিনিমাম 7 দিন সময় নেয়, মিনিমাম হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাম। বাংলাদেশে এরকমও রাইটার দেখেছি 10,000 ওয়ার্ড 2 দিনে লিখে দিচ্ছে হ্যাঁ। সো তারা রিসার্চ করে, কখন সবাই না, বাংলাদেশে যেমন বাংলাদেশের একজন টপ রেটেড রাইটার আছে আসিফ আনোয়ার পথিক, যিনি সার্চ ইঞ্জিন জার্নাল যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের রাইটার। সো ভালো ভালো রাইটারও আছে, আবার মোটামুটি এই রাইটারও আছে। সো আপনাকেও কি করতে হবে, যে কোনো এটা বিষয়ে লেখার আগে কিন্তু অবশ্যই এটা নিয়ে রিসার্চ করতে হবে। এবং কন্টেন্ট রাইটিং এর কি পরিমাণ ডিমান্ড, আমরা যদি একটু ফাইবারে দেখি, আহ 12,000 গিগ আছে। এবং এই গিগগুলোতে সবসময় আপনি অর্ডার পাবেন হ্যাঁ। বেসিকে করে দিবেন, উনি দেখেন 250 ওয়ার্ড লিখে দিবেন, এটার জন্য কত ডলার, $30 ওনাকে দিতে হবে। 500 ওয়ার্ডস লিখে দিবেন, $60 দিতে হবে। $90 দিয়ে আপনি 700। তবে হ্যাঁ, এখানে সবার ক্ষেত্রে কিন্তু সেম না হ্যাঁ। এখন ধরেন নেল পেটেল একটা কন্টেন্ট লেখার জন্য যত ডলার নিবে, আমি কি অত ডলার দাবি করলে আমাকে দিবে, মাইট দিবে ধরে, তাই না। সো বিষয়টা হচ্ছে যে ওনাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ওনারা করেছেন। যেমন উনি একটা কতবার লিখে দিবে দেখেন তো, ওয়েব কন্টেন্ট লিখে দিবে 150 ওয়ার্ডস এর, এটার জন্য ওনাকে দিতে হবে কত ডলার, $100। এবং এটাতে কিন্তু অর্ডারও পাচ্ছেন উনি। উনি 500 ওয়ার্ড লিখে দিবেন, ওনাকে দিতে হবে কত ডলার, $100। 2টা অর্ডার ওনার অলরেডি আছে। সো এগুলো ওয়েব কন্টেন্টের জন্য ওনারা লিখবেন। সো এগুলোর হিউজ ডিমান্ড আছে হ্যাঁ। যে অনেকেই চিন্তা করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে কন্টেন্ট রাইটারদের ডিমান্ড কমে যাবে কিনা, না, এখানে কমার কোনো স্কোপ নেই। যেমন আমি যদি দেখি, ওনাকেও কিন্তু মোটামুটি ভালো দিতে হচ্ছে তাই না। উনি কি দিবেন এখানে, আমরা যদি একটু দেখি, 500 ওয়ার্ডের জন্য কত ডলার, $90। এবং দেখেন উনি সময় নিচ্ছে কত দিন, 7 দিন। 7 দিনে 500 ওয়ার্ড, এটাকে আমরা লিখতে পারবো না, খুব টাফ কোনো কিছু, এটা কিন্তু খুব টাফ না। কিন্তু উনি পুরো 7 দিন সময়ের মধ্যে, এটা মাথায় রাখেন, 5 দিনই শুধু রিসার্চ করবেন ওইটা নিয়ে, লেখার পরে এই 500 ওয়ার্ড অনেক ভালো ডেলিভারি দিবেন, এটা হচ্ছে মূল বিষয়। যে কোনো টপিক এটা দেখেন এখানে অরিজিনাল কন্টেন্ট এসইও অপটিমাইজ ফর, হ্যাঁ এটা যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে এবং হচ্ছে স্পেসিফিক লোকেশনের উপর বেস করে নিয়ে লিখে দেবেন। সো মার্কেটে এগুলোর হিউজ ডিমান্ড আছে, আর রাইটারদের ডিমান্ড সব সময় থাকবে। একটা বিষয় মাথায় রাখেন, কন্টেন্ট ছাড়া মার্কেটিং সম্ভব না। সো যারা রাইটার তাদের ডিমান্ড সব সময় থাকবে। ওকে,
সো অবশ্যই আপনাকে কি করতে হবে, এক্সপার্ট হিসেবে লেখালেখি করতে হবে এবং লিখতে লিখতে এক্সপার্ট হতে হবে। আমরা তো আর এক্সপার্ট হয়ে লিখতে পারবো না, তাই না? সো আমাদেরকে কি করতে হবে, এই রাইটিং এর বিষয়টা আসলে আমাদের কি আলসামে চলে আসে, তাই না? অনেক বেশি আলসামে আসে। সো এইটা আসা যাবে না, যত বেশি লিখতে পারবেন। যেমন আমার একটা স্টুডেন্ট আছে, ও হচ্ছে DM 2111 স্টুডেন্ট, চিনেন? হ্যাঁ, সামিকে চিনেন না? ওকে, ঠিক আছে। সো ওকে নিয়ে খুব রিসেন্টলি আমাদের ক্রিয়েটিভ আইডি থেকে একটা ভিডিও যাবে। হ্যাঁ, সো ওর সোশ্যাল মিডিয়া ক্লাস স্টার্ট হয়েছে মাত্র। সো ওর এখন পর্যন্ত হিউজ কাজ করেছেন। হ্যাঁ, অলরেডি মেবি প্রায় $200 কাছাকাছি কাজ করেছে এবং লোকাল মার্কেটেও দেখেন এগুলো হচ্ছে ওর কন্টেন্টের লিস্টও দিয়েছে। সো ও জাস্ট হচ্ছে কন্টেন্ট লিখে এখন পর্যন্ত মোটামুটি ভালো ইনকাম করছে। এছাড়াও আরো কিছু কাজ করছেন এবং অলরেডি ওর ভিডিও হয়ে গেছে। অ্যাজ এ সাকসেস স্টুডেন্ট হিসেবে ওর ভিডিও যাবে। সো এটাতে হয়তো ওর কেরিয়ারে আরেকটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে। যাই হোক, সো কন্টেন্ট রাইটারদের হিউজ ডিমান্ড আছে। আপনি সেটা বাংলাদেশ থেকে বসেই লিখেন আর USA থেকে বসেই লিখেন না কেন, হ্যাঁ, আপনি যদি ভালোভাবে রিসার্চ করতে পারেন। ওকে, আর আবারও বলছি, রিসার্চ প্রসেসটা এখানে দেওয়া আছে, আমি এটা পড়বো না, এটা আপনারা পড়বেন, বাংলাতে লেখা আছে। খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের কি করা উচিত কি করা উচিত না। হ্যাঁ, ওকে, রিকমেন্ড বেস্ট অ্যাভেলেবল ইন স্টক প্রোডাক্টস। এটা আমরা জানি যে অলরেডি দেখেছি কি কি বিষয় থাকতে হবে একটা প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে। ফোকাস মোর অন বেনিফিটস নট ফিচার্স। মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা হয়তো বা কি করি, আমরা যেটা করি সবসময় প্রোডাক্টের ফিচার নিয়ে অনেক বেশি আলোচনা করি, তাই না? যেটা দিয়ে এই আছে, বাট আলটিমেটলি মানুষ ফিচার দেখি যে, হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা অনেকেই শুধু ফিচারের লোভে পড়ি, তাই না? তো বাট বাইরের, আমি সবসময় একটা জিনিস বলি যে ধরেন এখনকার যে মোবাইলগুলো কি হয় যে আমাদের যে সংখ্যার একটা লোভে ফেলেছে, তাই না? যে একটা মোবাইলে কি আছে, 4টা ক্যামেরা আছে। এই যে 4 দেখাইলো আমাদেরকে, বলে 108 মেগাপিক্সেল ক্যামেরা, তাই না? সো 108 মেগাপিক্সেলের ওই আইফোন 12 মেগাপিক্সেলের ধারে কাছেও যায় না। সো এটা হচ্ছে বিষয় যে তারা আমাদেরকে বিভিন্ন ওয়েতে বোঝাচ্ছে যে এই আছে ওই আছে। আসলে এটা দিয়ে কি কাজ হবে সেটা হচ্ছে মূল বিষয়, যে এটা ফিচার আমি বুঝলাম, এই 108 মেগাপিক্সেল দিয়ে আমি করতে পারবো কি, ঠিক না? সো মানুষকে বোঝাইতে হবে যে প্রোডাক্টটা সে কিনছে এটা দিয়ে তার বেনিফিটটা কি হবে। সো ফিচার তো থাকবেই, তার পাশাপাশি আমরা কি রাখবো, বেনিফিটটাকে বেশি তুলে ধরবো। ওকে, আরেকটা বিষয় হচ্ছে ইউজ অ্যাক্টিভ ভয়েস এন্ড শর্ট সেন্টেন্সেস। এটা আমরা সবাই জানি, অ্যাক্টিভ ভয়েস আমরা সবাই পছন্দ করি, ডিরেক্ট কথা বলা, আর শর্ট সেন্টেন্স হলে তো অবশ্যই ভালো। শর্ট সেন্টেন্স মানুষের মাথায় খুব তাড়াতাড়ি থাকে। আরেকটা বিষয় হচ্ছে এলিমিনেট ওয়ার্ড রিপিটেশন, একই ওয়ার্ড বারবার ইউজ করার দরকার নেই। অ্যাড মোর ট্রানজিশন ওয়ার্ডস, অনেক বেশি ট্রানজিশন ওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে। ট্রানজিশন ওয়ার্ডের একটা লিস্ট আমরা এখানে দিয়েছি। ছোটবেলায় আমরা যেরকমটা কনজাংশন পড়েছিলাম, কাইন্ড অফ কনজাংশনের মতোই ট্রানজিশন ওয়ার্ড, এগুলো একটা সেন্টেন্সকে অনেক বেশি মিনিংফুল করে তোলে। হ্যাঁ, সো চেষ্টা করবো এই সেন্টেন্সগুলো বা এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে ইউজ করার জন্য। কল টু অ্যাকশন ওয়ার্ডস তো থাকবেই, আপাতত থাকবে না। আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করবো, ফার্স্ট ডেতেই কিন্তু পারচেজের অপশন রাখবো না। হ্যাঁ, কারণ আমাদের তখন কোনো ভিজিটর্স থাকবে না। মোটামুটি র্যাঙ্কে আসলে আমরা কল টু অ্যাকশন বাটনগুলো ইউজ করব। ইউজ গ্রাফিক্স, অবশ্যই কি থাকতে হবে, ইমেজ থাকতে হবে, ভিডিও থাকতে হবে। এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি বিষয়। আমার কন্টেন্টের ভেতরে কি থাকতে হবে, ইমেজ এবং ভিডিও। এখন আমরা ইমেজ এবং ভিডিও কি করব, কপি করে দিব না, আমরা কি করব, আমরা বিভিন্ন ফ্রি ওয়েবসাইটস আছে, আমি বলে দিচ্ছি ফ্রি ওয়েবসাইটস গুলো আপনারা লিখে রাখেন। যেমন আমরা যদি বলি পিক্সেলস, সবচাইতে বেস্ট একটা ওয়েবসাইট, নট অনলি যে ইমেজের জন্য। আপনারা অনেকে দেখি না, আমরা ইউটিউবে কি করি, ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও দিতে চাই, কিন্তু কপিরাইট ফ্রি ভিডিও পাই না, তাই না? সো এইখানে কিন্তু শুধু ইমেজ না, কপিরাইট ফ্রি বিভিন্ন ভিডিও আছে। এইখানে যত ভিডিও আছে এই সব ভিডিও কিন্তু কপিরাইট ফ্রি। এগুলো নিঃসন্দেহে এখান থেকে নিয়ে ইউটিউবে আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বাট আমরা তো আর ইউটিউবে ভিডিও আপলোড করবো না। এখান থেকে আমরা যেটা করব, পিক্সেলস থেকে কি করব, ইমেজ নিব, যে কোনো ইমেজ। লাইক ধরেন আপনি এখানে গিয়ে লিখে সার্চ করেন, ধরেন আমি কি লিখবো, ধরেন আমি কেটস লিখলাম। হ্যাঁ, সো দেখেন এখানে লাইক আপনার কেট রিলেটেড একটা ওয়েবসাইট যদি হয়, সো সেক্ষেত্রে এখানে কেটের যত ছবি আছে, যত ধরনের ছবি আছে,
সব ধরনের ছবি এখান থেকে আপনি পাবেন। সো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটাকে জাস্ট এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, সো আমরা এইটা হচ্ছে ফিচার ইমেজের ক্ষেত্রে। আর প্রোডাক্ট ইমেজ কোত্থেকে নেব সেটা আমরা অন পেজের ক্লাসে দেখব। সো এটা হচ্ছে কি pixels.com, এছাড়া আছে আর কি আমরা যদি বলি pixabay.com। হ্যাঁ, pixabay.com সেম, এইটাও কপিরাইট ফ্রি একটা ওয়েবসাইট যেখান থেকে আপনারা কপিরাইট ফ্রি ইমেজ নিতে পারবেন। সো এখানে এসেও যে কোনো বিষয় নিয়ে ধরেন এটাই ডাউনলোড করতে চাচ্ছেন, সো এখান থেকেও আপনারা কি করতে পারবেন, ফ্রি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, যে কোনো বিষয়। ওকে, সো pixabay থেকে করতে পারবেন, পিক্সেলস থেকে করতে পারবেন, এছাড়া freepik.com। হ্যাঁ, FREEPIK, freepik.com। সো এখান থেকে নিতে পারবেন, সম্পূর্ণ কপিরাইট ফ্রি ইমেজ আছে, বাট এটাতে পেইড ইমেজও আছে, সো এটাও নিতে পারবেন। এছাড়া আরেকটা ওয়েবসাইট আছে যেটা গ্রাফিক ডিজাইনারদের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটার নাম কি শাটারস্টক। সো শাটারস্টক থেকে, বাট এখানে একটা বিষয় আছে, শাটারস্টকের ক্ষেত্রে হয় কি যে ধরেন আপনি এখান থেকে কি করবেন, লাইক আপনি কি বলে এটাকে ফাইবারের থাম্বনেইল বানাবেন। এখন আপনি শাটারস্টক থেকে কি করলেন, একটা ইমেজ নিলেন, ধরেন এখান থেকে আমি নিলাম কি ওয়েবসাইট অডিট, লিখে সার্চ করলাম। হ্যাঁ, দেখেন ওয়েবসাইট অডিটে খুব সুন্দর সুন্দর ইমেজ আছে, কিন্তু আপনি চাইলে এখান থেকে এমনি নিতে পারবেন না। হ্যাঁ, লাইক ধরেন এখান থেকে যদি আপনি ডিরেক্ট ডাউনলোড, আর কপিরাইট না, লাইক কপিরাইট তো অনেক পরের কথা, ধরেন এইখানে কি নিতে পারবেন ডাউনলোড করে, এখানে তো তাদের ওয়াটারমার্ক দেওয়া আছে, তাই না? সো আমরা যেটা করব সেটা হচ্ছে ডিরেক্টলি এইভাবে না নিয়ে, আচ্ছা এটাতে লোরেম ওয়েবসাইট বাল্ক কন্টেন্ট দিয়ে দিয়েছে। স্যার এই যে এটা রিমুভ করা যায় না এই নামটা। হ্যাঁ, আমরা এটাই দেখছি। সো ধরেন আমরা কি করব, এখান থেকে এইটা নিব, হ্যাঁ, যে কোনো একটা ইমেজ। সো এই ইমেজটা যদি নিতে চাই, যে শাটারস্টক কথাটা আছে না, আমরা কি করব, এই লিঙ্কটা কপি করব, ইউআরএলটা কপি করার পর আমরা একটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের নাম হচ্ছে nohead.cc, nohead.cc। হ্যাঁ, জাস্ট এটাতে যাব, যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে ওকে, আমরা এখানে এসে এই লিঙ্কটা দিয়ে এন্টারে ক্লিক করব, সার্চে দেখি ইমেজটা পাওয়া যায় কিনা। এই যে ইমেজ চলে আসছে। এখন কি আর আছে ওয়াটারমার্কটা আছে না? যদি না থাকে দেন হচ্ছে আমরা কি করব, ফাইন্ড দিস স্টক, এটাতে ক্লিক করব। হ্যাঁ, এবার হচ্ছে ক্লিক টু ভিউ। কিন্তু স্যার এই পিকটি তো করে ইয়াদ হবে না। হ্যাঁ, এটা বলে দিচ্ছি কি করতে হবে। I'm not I'm a human. পুট কোথায় আছে আর? এমন কোনো জিনিস আছে যেটা দিয়ে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে? এই যে দেখাইলাম তো এটাই। ওকে, সো তারা কি করবে, এবার হচ্ছে আপনাকে একটা অ্যাড দেখাবে, আমরা 3 সেকেন্ড পরে হচ্ছে এটা স্কিপ করতে পারবো। ওকে, আমরা স্কিপ অ্যাড যদি ক্লিক করি, এবার দেখেন এই যে ইমেজ চলে আসছে, কোনো ওয়াটারমার্ক আছে না। এবার হচ্ছে আমরা কি করতে পারবো, এটাকে ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, সো আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন এবং হাই রেজুলেশন সহ ডাউনলোড করতে পারবেন। এটা নর্মালি এমনিতে ফেসবুক বা বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারবেন, তবে হ্যাঁ এটা কিন্তু গুগলে ইউজ করতে পারবেন না, লাইক আপনার ওয়েবসাইটের জন্য ডিরেক্টলি ইউজ করতে পারবেন। হ্যাঁ, সো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই এটাকে রিসাইজ করে নিতে হবে। লাইক আমরা অ্যামাজনের ক্ষেত্রে যেরকম করব, অবশ্যই কি করব, রিসাইজ করে নিব, হয়তো বা কালার টালার। আর ফাইবারে চাইলে ইউজ করতে পারবেন, জাস্ট একটু ক্যানভা দিয়ে এডিট করে একটু চেঞ্জ করে নিলে হবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিন্তু ফাইবার স্যারকে কমপ্লেন করলে তো না দেখাতে পারলে পরে জি জি, চেঞ্জ করলে তো কপিরাইট ক্লেম খাচ্ছে না। আমি তো আর এটাই তো বললাম যে রিসাইজ করে দিব, একটু চেঞ্জ করে, এখানে তো আমার ছবি দিব বা ধরেন ফাইবারের লোগো দিব, বিভিন্ন বিষয় অ্যাড করা যায়। ওকে, সো ইমেজ এইভাবে কালেক্ট করবে, আর ভিডিওটা আমরা পরে দেখবো। দেন হচ্ছে মেক কন্টেন্ট ইজি টু রিড। আই থিঙ্ক আমরা এটা দেখেছিলাম অলরেডি, যে আমরা একটা অ্যাপস ইউজ করব, সেটার নাম কি হেমিংওয়ে অ্যাপ, তাই না? একটা ওয়েব সফটওয়্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটা কোয়েশ্চেন করব, কাকে করব কোয়েশ্চেন, আপনাকে করি। হ্যাঁ, হেমিংওয়ে অ্যাপ দিয়ে আমরা একটা কন্টেন্টের রিডাবিলিটি স্কোর চেক করেছিলাম, লাস্ট ক্লাসে ছিলেন। ওকে, সো রিডাবিলিটি স্কোরটা কত হওয়া উচিত ছিল বলেছিলাম, এক্স্যাক্টলি কত ছিল,
বিলো 6, অবশ্যই যেন 6 বা তার নিচে হয়। তবে সেক্ষেত্রে আমরা আরেকটা বিষয় বলেছিলাম কি, যে এরকমটা যেন না হয় যে কন্টেন্টের মিনিং চলে যাচ্ছে এটা করতে গিয়ে। লাইক আমরা এইভাবে দেখেছিলাম, ধরেন আচ্ছা এটা প্রোটেকশন দিয়ে রাখছে আপাতত। আমরা গিয়েছিলাম কোথায়, hemingway.com। সো আমরা এখানে যদি আমাদের কন্টেন্টটা দিই, এটার গ্রেড কত আছে 7, দ্যাট ডাজন্ট মিন যে এটা ঠিক নেই। এটা কিন্তু যদি দেখেন যে সেন্টেন্স গুলো মিনিংফুল আছে এবং সেন্টেন্স গুলো একজন অডিয়েন্স ইজিলি পড়তে পারছে, তার মানে ঠিক আছে, এটাতে আর কাজ করার কোনো দরকার নেই। ঠিক আছে, সো এটাতে সবসময় 6 এর নিচেই হতে হবে বিষয়টা এরকম না, তবে 6 এর নিচে হলে ভালো যদি সেন্টেন্স মিনিংফুল রেখে করতে পারে। যদি স্যার 0 আসে, 0 আসলে আপনি লিজেন্ড। ওকে ঠিক আছে, এটা দিয়ে চেক করবো। দেন হচ্ছে অ্যাভয়েড গ্রামার অ্যান্ড স্পেলিং মিস্টেকস, কোনো ধরনের গ্রামার স্পেলিং মিস্টেক করা যাবে না। আর গ্রামার স্পেলিং মিস্টেক যাতে না হয় সেজন্য আমরা কি করব, আমরা grammarly.com এ চলে যাব, অথবা গ্রামারলি যে এক্সটেনশনটা আছে সেটা ইউজ করবো। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বলে রাখি, গ্রামারলিও কিন্তু গ্রামারে মিস করে, এটা মাথায় রাখবেন। গ্রামারলিতে গিয়ে আপনি কন্টেন্ট দিলে এ বলতেছে এটা হবে, কিন্তু আমরা জানি এটা হবে না। সো সবসময় যে গ্রামারলি টুলস এর উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হবে বিষয়টা এরকম না। আপনার কাছে যদি মনে হয় এটা সঠিক, তাহলে এটাই সঠিক, গ্রামারলি কি বলতেছে শোনার দরকার নেই। হ্যাঁ, তারপরেও গ্রামারলি এক্সটেনশনটা অন করে রাখতে পারেন আপনারা চাইলে। হ্যাঁ, সাজেশন গুলো ভালো দেয়। আর হচ্ছে যে আরেকটা বিষয় কি, অ্যাভয়েড কপি। এটা কি আর দেখাতে হবে যে আমরা যদি কারো কাছ থেকে কপি করি সেক্ষেত্রে ধরা পড়ার সম্ভাবনা আছে। যেমন আমরা দেখি কিউটেক্স আছে, কপিস্কেপ, সবচেয়ে ভালো টুলস হচ্ছে কপিস্কেপ, এরপর হচ্ছে ডুপ্লি চেকার, ফ্রিতে যদি চেক করতে চান। হ্যাঁ, সো এই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে আমাদেরকে একটা কন্টেন্ট লিখতে হয়। সো আর যেটা বললাম যে এইটা একটু ভালোভাবে পড়ে নেবেন, পড়ে নিলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে আপনাকে কি কি করতে হবে আর কি কি করতে হবে না। ওকে ঠিক আছে, সো আমরা এবার একটা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা একটা কন্টেন্ট লিখবো সবাই। হ্যাঁ, যারা আগে লিখেছেন তাদেরকেও লিখতে হবে, এবং ডিফারেন্ট আরেকটা কিওয়ার্ডস। হ্যাঁ, এমনি এটা বাধ্যতামূলক। ওকে ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে একটা প্রোডাক্ট লিস্ট পোস্ট লিখবো। কি লিখবো? প্রোডাক্ট লিস্ট পোস্ট। প্রোডাক্ট লিস্ট পোস্ট যেন কি, একটা কন্টেন্টের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট এক্স্যাক্টলি একটা কন্টেন্টের মধ্যে যেমনটা এরকম আর কি। হ্যাঁ, যেমন 5 পাওয়ারফুল কমার্শিয়াল ব্লেন্ডার্স। সো এটার নাম দেখেই বোঝা যাচ্ছে 5টা নিয়ে আলোচনা করা হয়েছে ভিতরে, তাই না? সো আপনারা চাইলে একে ফলো করতে পারেন। হ্যাঁ, যে houseandbeyond.org এই ওয়েবসাইটটাকে দেখতে পারেন। ওকে, কন্টেন্টের ভেতরে কি কি থাকবে? টোটাল আমরা লিখবো হচ্ছে 6টা প্রোডাক্ট নিয়ে। কয়টা প্রোডাক্ট? 6টা প্রোডাক্ট নিয়ে। প্রত্যেকটা প্রোডাক্ট হবে 250 ওয়ার্ডসের। কত ওয়ার্ডস? 250 ওয়ার্ডস। 250 ওয়ার্ডের বেশি হওয়ার দরকার না, বেশি হতে পারে, কম হওয়ার যাবে না। সো 250 ওয়ার্ডসের ভেতরে কি কি থাকতে পারে? যেমন প্রথমেই থাকবে কি, এরকম ইমেজ আপনারা চাইলে দিলেও পারেন, না দিলেও প্রবলেম নেই। থাকবে হচ্ছে যে এটার যে টেকনিক্যাল ইনফরমেশন গুলো আছে, হ্যাঁ, যে এটার বিভিন্ন যে ফিচার গুলো আছে সেগুলো থাকতে পারে। দেন হচ্ছে এই ফিচার গুলোকে আপনি আপনার মতো করে একটু বর্ণনা করবেন, এটার বেনিফিট নিয়ে কথা বলবেন, আর হচ্ছে এটার প্রজ এন্ড কনস, সুবিধা অসুবিধা নিয়ে একটু কথা বলবেন। বাস, 250 ওয়ার্ড কমপ্লিট। দেন আরেকটা প্রোডাক্ট। সো এইভাবে কয়টা প্রোডাক্ট নিয়ে লিখবো আমরা? 6টা। ওকে, সো 6টা প্রোডাক্ট নিয়ে লিখবো। ফার্স্টে কিন্তু একটা ইন্ট্রোডাকশন থাকবে। হ্যাঁ, একদম প্রথমেই এই কন্টেন্টে যেরকম একটা ইন্ট্রোডাকশন ছিল, এই যে এরকম একটা 300 ওয়ার্ডসের ইন্ট্রোডাকশন থাকবে। দেন হচ্ছে 6টা প্রোডাক্ট নিয়ে লিখবো। তারপরে এফএকিউ থাকবে কত ওয়ার্ডস? 300 ওয়ার্ডস। এখানে একটা, দুইটা, তিনটা, যতটা কোয়েশ্চেন আপনি অ্যাড করতে পারেন, ইটস আপ টু ইউ যে আপনি কতগুলো অ্যাড করবেন। দেন ফাইনালি আরেকটা কনক্লুশন থাকবে, সেটা হচ্ছে কত ওয়ার্ডস? 300 ওয়ার্ডস, এবং টোটাল হচ্ছে 2400 ওয়ার্ডস আপনাদেরকে লিখতে হবে। ওকে, সো 2400 ওয়ার্ডস লেখার জন্য সময় কতক্ষণ চাচ্ছেন? নেক্সট ক্লাস, তাই তো? নেক্সট ক্লাস আমাদের কবে? থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে। আমাদের ক্লাস হচ্ছে কিবার? সোমবার, মানডে, 3 তারিখে, তাই তো? ওকে, 3 তারিখের ভেতরে কি সবাই দিতে পারবেন? স্যার আমি 1 বছর পরে দিব। এটা তো 2021 চলে, 2022 দিব। আচ্ছা ঠিক আছে, দিন 3 তারিখে তাহলে। হ্যাঁ, 2022-এর 3 তারিখে দিন। ওকে, 3 তারিখে সবাই দিতে পারবো?
ফেইজই তো বলেন না, সবাই বললো আমি- ট্রাই এর কোনো ইয়ে নেই এখানে। হ্যাঁ, যে কোনো নিশ নিয়ে আপনি করতে পারবেন, আপনারা যেগুলো রিসার্চ করেছিলেন সেগুলোর উপরেই। স্যার আমরা তো একবার 3000 আবার 3000 এইগুলো আমি ভুলে গেছি। কাইন্ডলি আমাদের গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, গ্রুপে দিলেই তো আপনাদের জন্য ভালো হবে। স্যার গ্রুপের বিষয়টা আমাদেরটা ক্লিয়ার না। আমরা তো গ্রুপে অ্যাড করতে পারি না এখন। আপনাদের এটা দরকার নেই। এই যে অ্যাক্টিভিটি কি দুইটা গ্রুপে থাকবে সেটা individual? না, ইন্ডিভিজুয়ালি হবে। আচ্ছা, যেটা ফার্স্টেই বলেছিলাম, এটা কি সবাই ক্লিয়ার আপনারা? যে যদি কেউ ক্লাস মিস করেন সেক্ষেত্রে কি হবে? ভিডিও পাবো না। ভিডিও তো পাবেনই না, এটা বিষয় না, আপনারা কিন্তু ফেসবুক গ্রুপ থেকে রিমুভ করে দিবে, এটা বলে দিচ্ছি। এবং কয়টা ক্লাস স্যার? একটা ক্লাস না, আমার স্যার সকালে আর যদি দুইটা মিস করেন, কারণটা কি স্যার? হ্যাঁ, হঠাৎ করে এতটা মানে স্ট্রিক্ট হয়ে যাওয়ার স্যার আমাদের যদি প্রবলেম থাকে প্রবলেম এটা আচ্ছা আমি নোটিশটা লিখে দিচ্ছি। যদি প্রবলেম থাকে সেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, প্রবলেম তো আপনাকে বললে হবে নাকি quality? এটা গ্রুপে জানাইতে হবে এবং কোয়ালিটিকে জানাই, আমাকে বলার কোনো দরকার নেই। স্যার একজন তো একটু ইন্ডিয়া গেছে, বর্ডার বন্ধ, আসতে পারতেছে না। এই বর্ডার বন্ধ ওই এ নেই থাকুক। স্যার এটা গ্রুপে কিভাবে বলবো যে আমার সমস্যা? এটা তো আপনাকে বললে এটা মানাবে। কেন, আপনার প্রবলেম থাকলে আপনি বলবেন, কোয়ালিটিকে জানাবেন যে আমার প্রবলেম, আমি এই কারণে আসতে পারবো না। আর যদি ভ্যালিড হয়, এখন যদি এরকমটা হয়, ধরেন আপনার সমস্যাটা হচ্ছে এরকম এরকম, লাইক আপনি আসলেন, আসার পরে হঠাৎ ধরেন আপনার আজকে বার্থডে, আপনি সেলিব্রেট করতে গেলেন, এটা তো প্রবলেম হইতে পারে না, তাই? এটা কি প্রবলেম? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ঠিক আছে, টানা 2টা ক্লাস, হ্যাঁ, টানা 2টা ক্লাস যদি কেউ মিস করেন, তাকে অলরেডি আমাকে কোয়ালিটিটা বলে দিয়েছে যে এটা জানাই দিতে। ওনাদের দিক থেকে ফার্স্টে বলা হয়েছে কয়টা? একটা না, 3টা। টানা 3টা ক্লাস যদি কেউ মিস করেন, তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। এখন এটা ম্যানেজমেন্টের ডিসিশন। হ্যাঁ, যে এরকমটা হলে হয় কি, যে ম্যাক্সিমামই এই যে চালাকিটা করে, যেটা বলছি, যে 2টা ক্লাসে আসবে না ইচ্ছা করে, 3 নাম্বার ক্লাসে ওই যে ইয়েটা পূরণ করে ফেলছে, শেষ, আবার পরে 2টা ক্লাস মিস করবে। সো আবারও বলছি, প্রবলেম থাকলে ডিফারেন্ট ইস্যু। যদি প্রবলেম হয়, যেমন একজন ইন্ডিয়া থেকে আটকে গেছে, আমি জোর করে আনতে পারবো না, তাই না? সো এটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু, কিন্তু এমনিতে শুধু শুধু বিনা কারণে মিস করার দরকার নেই। হ্যাঁ,